আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের বিজ্ঞান ম্যারাথন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকের হয়তো আগামী শনিবারে বিজ্ঞান পরীক্ষা, কারো হয়তো মঙ্গলবারে। কিন্তু বার্ষিক পরীক্ষার যে রুটিন সেখানে কিন্তু বিজ্ঞান পরীক্ষা অবশ্যই আছে। এবং সিলেবাস নিয়ে অন্যান্য সাবজেক্টের একটা গ্যাঞ্জাম থাকলেও বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই গ্যাঞ্জামটা একেবারেই কম। কারণ ম্যাক্সিমাম মেজরিটির সিলেবাসেই অষ্টম থেকে চতুর্দশ অধ্যায় পর্যন্ত এই 7টা অধ্যায় সবারই আছে। এবং আমরা চেষ্টা করব আজকে এই 7টা অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ পুরোটাই কভার করার। কারণ এক ক্লাসে কি আসলে 7টা অধ্যায় সম্পূর্ণ কভার করা সম্ভব? সম্পূর্ণ কভার করা সম্ভব না। বাট ক্লাসটা হবে একদম এক্সাম ওরিয়েন্টেড। ঠিক তোমার বার্ষিক পরীক্ষার এক্সামে যেই টপিকস থেকে কোশ্চেন আসতে পারে, যেই ধরনের কোশ্চেন আসতে পারে, সেগুলোর অ্যান্সার তুমি কিভাবে করবা, তুমি পরীক্ষায় কোন কোন জায়গাতে ভুল করতে পারো, কিভাবে ভালো মার্কস তুলতে পারো, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমি এই 8 থেকে 14 এই অধ্যায়গুলোর ভিতরে প্রায় 60টা কোশ্চেন বাছাই করছি। ওই কোশ্চেনগুলো আমি যখন ব্যাখ্যা করব তখন একটা কোশ্চেন এমসিকিউ পড়াইতে গিয়ে যেই টপিকসটা চলে আসবে আমি সেইটার সামারাইজ করে তোমাদেরকে বলে দিব। ঠিক আছে? এবং তোমরা চেষ্টা করবা ইনফরমেশনগুলো খাতায় নোট ডাউন করার। তাহলে এখন যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছো তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। ঠিক আছে? আমি 2 মিনিট সময় দিলাম, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও যাতে তোমার অন্যান্য ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও লাইভটা দেখতে। এখানে আমার পরিচয় দেওয়া আছে। তোমরা যারা আমাদের পেইড স্টুডেন্ট তারা তো সবাই জানোই। আমার নাম অন্তর হাসান এবং আমি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে এবং আমি বর্তমানে এডু পরিবারে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে আছি এবং তোমাদের বিজ্ঞান ক্লাস নেই। ওকে? নেক্সট। বিসমিল্লাহ। দেখো, এই কোশ্চেনটা অনেকবার আসছে। এই দুইটা কোশ্চেনের মধ্যে একটা আসেই পরীক্ষাতে। ঠিক আছে? প্রথম কোশ্চেনটা কি? কোনটি খাবার সোডার সংকেত? কোনটি খাবার সোডার সংকেত? এখানে যেটা খেলা রয়েছে সেটা হচ্ছে এই খাবার সোডার সংকেত বলছে। খাবার সোডার আরেকটা নাম আছে। পরীক্ষায় তুমি খাবার সোডার পরিবর্তে তুমি কোশ্চেনে বেকিং পাউডারও পাইতে পারো। কি পাইতে পারো? বেকিং পাউডার। তাইলে পরীক্ষায় এরকম আসতে পারে নিচের কোনটি খাবার সোডার সংকেত, আবার এটি আসতে পারে কোনটি বেকিং পাউডারের সংকেত। এবং অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এই যে NaHCO3। এটার নাম কি? NaHCO3 এর নাম হইতেছে সোডিয়াম বাইকার্বনেট। নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। অনেক সময় সংকেত না দিয়ে এই রাসায়নিক নাম লেখা থাকে। ঠিক আছে? সো সেক্ষেত্রে আমাকে রাসায়নিক নামটাও জানতে হবে। তার মানে আমি যদি বলি খাবার সোডা, বেকিং পাউডার, সোডিয়াম NaHCO3 এবং সোডিয়াম বাইকার্বনেট, এই চারটা মূলত একই জিনিস এবং একই নাম। এবং তোমাকে সংকেত এই নামটা দিয়ে দিবে, খাবার সোডার সংকেত কি, বেকিং পাউডারের সংকেত কি, তুমি তখন এটাতে টিক দিতে হবে। ঠিক আছে? বাট চারটার মিনিংস কি? চারটার মিনিংস একই। চারটার মিনিংস একই। ওকে? আচ্ছা, এরপরে দেখো কোনটি কুইক লাইম। এখন এই জিনিসগুলো মুখস্থ করার জিনিস, কিন্তু তুমি যদি সরাসরি মুখস্থ করো যে কুইক লাইম হচ্ছে, ধরো কথার কথা, ওকে সরি, ধরো কুইক লাইম হচ্ছে এবিসি, কুইক লাইম এবিসি, কুইক লাইম এবিসি, কুইক লাইম এবিসি, এইভাবে পড়াটা বেশি সময় তোমার মেমোরিতে থাকবে না। তোমাকে ওইটার ব্যাপারে ডিটেলস জানতে হবে। তুমি যখন তার সাথে আরো 2-3টা লাইন কানেক্টেড করে জানবা তখন সেটা মাথায় স্টেবল থাকবে। যেমন খাবার সোডার ক্ষেত্রে আমি বলছিলাম খাবার সোডা, বেকিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট। ঠিক এইখানে এই যে কুইক লাইম, মূলত এই কুইক লাইমের এই যে কুইক লাইম বলতেছি, এই কুইক লাইমের তোমার যেটা অ্যান্সার সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। অ্যান্সার কোনটা হবে? ক্যালসিয়াম অক্সাইড। এখন আমি এটা মনে রাখতে পারি কিভাবে? দেখো, ক্যালসিয়াম অক্সাইড যে জিনিসটা, এই জিনিসটা আসছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের আরেকটা নাম কি বলো তো? ক্যালসিয়াম কার্বনেটের আরেকটা নাম আছে যার নাম হইতেছে চুনা পাথর। কি নাম? চুনা পাথর। তাইলে ক্যালসিয়াম কার্বনেটের আরেকটা নাম চুনা পাথর। তুমি যখন ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করবা, কি করবা? উত্তপ্ত করবা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তুমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করো তাইলে সেইখানে ক্যালসিয়াম অক্সাইড
এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এবং এই ক্যালসিয়াম অক্সাইডের নামই হচ্ছে কুইক লাইম। নাম কি? কুইক লাইম। তাইলে আমরা চুনা পাথরকে উত্তপ্ত করলে এই কুইক লাইমটা পাবো, যার সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এখন দেখো এই ক্যালসিয়াম অক্সাইড কুইক লাইমকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া করাও, কিসের সাথে? পানির সাথে বিক্রিয়া করাও। কিন্তু দেখো তো এখানে ক্যালসিয়াম একটা থাকলো, অক্সিজেন কয়টা হইলো? দুইটা, আর হাইড্রোজেন কয়টা হয়েছে? দুইটা। তাহলে এইটা উৎপাদে গিয়ে এরকম উৎপন্ন করবে CaOH2। এই যে এই জিনিসটাকে বলা হয় তোমার স্ল্যাকড লাইম। কি বলা হয়? এইটাকে বলা হবে স্ল্যাকড লাইম। তার মানে এই ক্যালসিয়াম অক্সাইড এর নাম হইতেছে কুইক লাইম, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর নাম হচ্ছে তোমার স্ল্যাকড লাইম। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস জাস্ট মনে রাখতে হবে। তাহলে খাবার সোডা, বেকিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট একই জিনিস। কুইক লাইম তথা ক্যালসিয়াম অক্সাইড আমি যদি চুনা পাথর তথা ক্যালসিয়াম কার্বনেটকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে আমি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাবো। এইভাবে আমার এই কুইক লাইম বা ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। যেই কুইক লাইম বা ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে, আমি যদি সেই কুইক লাইমকে পানির সাথে বিক্রিয়া করাই, তাহলে নর্মালি দেখা যাচ্ছে অক্সিজেন দুইটা এবং হাইড্রোজেন দুইটা হয়ে গেছে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, এবং এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হবে স্ল্যাক লাইম। কি বলা হবে? স্ল্যাক লাইম। একটু বলো তো তোমরা এটুকু বুঝছো? যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো, ইউ আর ফ্রি। ঠিক আছে, এখানে তোমাকে কেউ বাধ্য করতেছে না যে তুমি মানে কম্পালসারিলি এখানে যুক্ত হয়ে ক্লাস দেখবা। তুমি সব জানতা শমশের হইতেই পারো, যে ধরো তুমি ক্লাস 8-এ পড়ো কিন্তু তুমি মানে কি বলে এটাকে সব জানো, মানে তোমার আর কোনো দরকারই নেই, তুমি পরীক্ষা দিবা তুমি 100-তে 120 পাবা, এরকম যদি তোমার কনফিডেন্স হয়, ওকে ফাইন, ইউ মে গো। তোমার কোনো প্রয়োজন নেই ক্লাস করার। তুমি শুধু এই ক্লাস কেন, তোমার কোনো কিছুরই কোনো প্রয়োজন নেই, তুমি একাই 100। ঠিক আছে, ওকে। দেন দেখো মিথেনে কার্বনের যোজ্যতা কত? মিথেনে কার্বনের যোজ্যতা কত? যোজ্যতা বলতে কি বোঝানো হয়? যোজ্যতা বলতে বোঝানো হয় যোজনী। যদিও এইটার আরো দুইটা টার্মিনোলজি আছে, একটা হচ্ছে যোজনী, একটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। দুইটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জিনিস। এই ব্যাপারটা তুমি বুঝতে পারবা 9-এ ওঠার পরে, যদি তুমি সায়েন্স নাও এবং তুমি কেমিস্ট্রি বইয়ে এই ব্যাপারটা ক্লিয়ার হইতে পারবা। এইখানে মূলত এতটুকু বুঝো যে যোজনী কত, এইটাই হচ্ছে যোজ্যতা। আমি কিভাবে বের করব? যেমন ধরো আমাকে যদি বলতো যে কার্বন ডাই অক্সাইড, এটা কিভাবে লেখা হয়, অথবা ধরো পানি, এটা কিভাবে লেখা হয়? এটা লেখা হয় হচ্ছে মূলত, ধরো যদি তোমাকে বলা হয় যে হাইড্রোজেন আর অক্সিজেন এই দুজন বিক্রিয়া করছে, তুমি তখন কি করবা? যে হাইড্রোজেন অক্সিজেন যখন বিক্রিয়া করছে, তো হাইড্রোজেন আর অক্সিজেন বাদে অন্য কারোর আসার কি কোনো চান্স আছে? চান্স নাই। আমি দুজনকে পাশাপাশি লিখছি। এরপরে নিয়মটা হচ্ছে হাইড্রোজেনের যেই যোজনী সেটা অক্সিজেনের পাশে লিখতে হবে, আর অক্সিজেনের যোজনী হাইড্রোজেনের পাশে লিখতে হবে। তাহলে হাইড্রোজেনের যোজনী কত? 1, আমি লিখলাম এখানে 1। অক্সিজেনের যোজনী কত? 2, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 2। এই 1 লিখতে হয় না, জন্যই আমরা পানির যেই সংকেত H2O এভাবে লিখি H2O। এবার তুমি চিন্তা করো, তুমি যখন এটার নাম হইতেছে মিথেন, হ্যাঁ, যার সংকেত হচ্ছে CH4। তাইলে তুমি এখানে কি করছো? হাইড্রোজেনের যোজনী 1 এখানে লিখছিলা, আর কার্বনের যোজনী 4 জন্যই তো হাইড্রোজেনের পাশে লিখছি। দ্যাট মিন্স কার্বনের যোজ্যতা কত? 4। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো, শুষ্ক কোষ তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? আমরা এই জিনিসগুলো সম্পূর্ণ কি করি? মুখস্থ করি, ঠিক আছে, কিন্তু একটু বুঝতে হবে যে শুষ্ক কোষ তৈরিতে ব্যবহৃত হয় কোন কোন জিনিস। মূলত শুষ্ক কোষ বা ড্রাই সেলে যে জিনিসগুলো ব্যবহার করা হয়, তার মধ্যে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইডের একটা পেস্ট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? পেস্ট। আমরা সবাই জানি যে পেস্ট তৈরি করতে গেলে কি করতে হয়? আমাকে সেখানে কিছু না কিছু পানি অ্যাড করতে হয়। তার মানে আমি শুষ্ক কোষ বা ড্রাই সেলের ভিতরে যেই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইডের পেস্ট ব্যবহার করতেছি, সেখানে আমাকে কি অ্যাড করতে হবে? এগুলোর পাশাপাশি পানিও ব্যবহার করতে হবে একটু, ঠিক না? আচ্ছা, এরপরে শুষ্ক কোষ বা ড্রাই সেলে আমরা জানি দুইটা দণ্ড ব্যবহার করা হয়, একটা ক্যাথোড এবং একটা অ্যানোড। সেই ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে ক্যাথোডের উপরে
ক্যাথোডের উপরে এই ম্যাঙ্গানিজ অক্সাইডের আবরণ থাকে। কি থাকে? আবরণ থাকে। ওকে, ক্যাথোডের উপরে ম্যাঙ্গানিজ অক্সাইডের আবরণ থাকে। এবার তুমি চিন্তা করে দেখো তো যে শুষ্ক কোষ তৈরিতে তাহলে কি কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, পানি আছে, ম্যাঙ্গানিজ অক্সাইড আছে, তার মানে কি তিনটাই আছে, ঠিক না? তার মানে অ্যান্সার হবে 1 2 3। ঠিক আছে, এইভাবে একটু চিন্তা করে করে অ্যান্সার করতে হবে। ওকে, নেক্সট দেখো, নিচের কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া, আমি বলছি এই কথাটা যে প্রতিস্থাপন মানে কি। ধরো তুমি, তোমার রোল হচ্ছে এখন ধরলাম তোমার রোল হচ্ছে 10 স্কুলে, বার্ষিক পরীক্ষায় তোমার রেজাল্ট ভালো হইলো, তোমার সামনে যে আছে তার রোল মনে করো 8। তোমার রেজাল্ট ভালো হওয়ার কারণে যার রোল 8 ছিল তুমি তাকে সরাই দিয়ে তোমার রোল 8 হইলো। কথা ঠিক? আচ্ছা, এই যে তুমি 8 রোলের জায়গাতে বসলা, কি জন্য বসলা? কারণ তুমি আগের চাইতে শক্তিশালী হইছো, এবং শক্তিশালী হওয়ার কারণে সে তোমার চাইতে দুর্বল হয়ে গেছে, তাকে তুমি সরাই দিলা, ঠিক না? তাইলে যখন কোনো শক্তিশালী একটা মৌল দুর্বল কোনো একটা মৌলকে তার জায়গা থেকে সরাই দিয়ে সেই জায়গায় নিজে বসে নতুন ধরনের যৌগ উৎপন্ন করে, তখন তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা এই রাসায়নিক বিক্রিয়াগুলোর মধ্যে কিভাবে বুঝবো যে এ শক্তিশালী আর এ দুর্বল? এটা 9 10-এ তোমার এর সিরিজ আছে যাকে বলা হয় সক্রিয়তার সিরিজ। ওই সিরিজে মানে কে শক্তিশালী এবং কে দুর্বল সেই লিস্ট থেকে বের করা যায়। যেমন ধরো পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, এইরকম সিকোয়েন্স আছে। তো তোমাদের ক্লাসে এত ইন ডিটেলস নাই, জাস্ট তুমি এতটুকু জানো যে তুমি যখন খেয়াল করবা যে একজন আরেকজনকে সরায় দিয়ে ওই জায়গায় বসবে, এবং বসবে কিভাবে? মনে করবা যে এইখানে কোনো একজন কমন পাবলিক আছে, যে বসেই আছে, যে শক্তিশালী, তার সাথে বন্ড তৈরি করার জন্য। ওকে ফাইন, দেখো আমি যদি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড এই বিক্রিয়াটা দেখি, পরে উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম কার্বনেট। তার মানে কি এদের মধ্যে কোনো মারামারি নাই, পরে যায় এরা দুইজন মিলে একটা যৌগ উৎপন্ন করছে। দুইজন মিলে কি করছে? একটা যৌগ উৎপন্ন করছে। একটু ফলো করো, একটা যৌগ উৎপন্ন করছে। ওকে, এবার তুমি যদি এইটা দেখো NH2Cl, এইখানে আছে কয়টা বিক্রিয়কে? অনলি একটা। তো যদি বিক্রিয়ক অনলি একটা থাকে তাইলে তো জায়গায় মানে সরানোর, ওকে সরাই দিবে ওকে সরাই দিবে এই ধরনের কোনো চান্সই নাই, এবং যেহেতু একজন আরেকজনকে সরানোর কোনো চান্সই নাই, তার মানে এটা প্রতিস্থাপন বিক্রিয়া হইতেই পারে না। ওকে, তারপরে আসো এখানে ফলো করো এই বিক্রিয়াটাতে, ফেরাস প্লাস কপার সালফেট। এবার একটু ফলো করো, দেখো এইখানে বিক্রিয়কে তোমার ফেরাস আছে আর কপার সালফেট আছে, এবং উৎপাদে যায় দেখো কয়টা আছে, সরি উৎপাদেও দুইটা আছে, ফেরাস সালফেট আর কপার। তার মানে প্রতিস্থাপন বিক্রিয়া হইতে গেলে তোমার বিক্রিয়কেও দুইটা থাকতে হবে, বিক্রিয়ক এবং উৎপাদেও দুইটা থাকতে হবে। একটু টেকনিক্যালি চিন্তা করলেও পারা যায়। এবং তারপর দেখো এইখানে যে সালফেট ছিল, এই সালফেটের সাথে কপার যুক্ত ছিল প্রথমে, পরবর্তীতে যায় দেখো কি করছে, সালফেটের সাথে ফেরাস যুক্ত হয়ে গেছে আর কপার একা একা হয়ে গেছে। তার মানে এইখানে এই ফেরাস কপারের চাইতে বেশি শক্তিশালী, সেই জন্য কপার সালফেট থেকে ফেরাস বলল ভাই তুমি দুর্বল, দুনিয়াটাই এরকম, যে শক্তিশালী এই দুনিয়াতে সেই টিকে থাকবে, সেটা মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি, সব দিক থেকে। তুমি ধরো মানসিকভাবে খুব দুর্বল, মানে যে কেউ তোমাকে একটা কথা বলে তুমি মানে কান্নাকাটি শুরু করে দাও যে আরে আমাকে এই কথা কেন বললো, কি জন্য বললো, আমি কি এত খারাপ, আমি কি এটা না সেইটা, মানে তার মানে কি তুমি ইমোশনালি উইক। ঠিক আছে, মানে এই ব্যাপারগুলো যার মধ্যে থাকবে সেও জীবনে কিছু করতে পারবে না, ইমোশনালি উইক হওয়া যাবে না। এবং কেউ যখন বুঝবে তুমি ইমোশনালি উইক, তখন সে তোমাকে আরো ইমোশনালি টর্চার করা শুরু করবে। ঠিক আছে, তার মানে ইমোশনালি উইক হওয়া যাবে না। আবার ধরো ফিনান্সিয়ালি কথা বললাম, টাকা পয়সা নাই, তাও দেখবা তুমি ইউজড হইতেছ, কারণ তখন কেউ তোমাকে কি করবে না, দাম দিবে না, কারণ তোমাকে দাম দিয়ে লাভ কি? এখন যদি বলি ট্যুরে যাব, তুমি বলবা টাকা নাই, ট্যুরে যাবো না। তোমাকে যদি বলি চল খাইতে যাই, তুমি বলবা টাকা নাই। তোমাকে যদি বলি আমরা মানে শপিং এ যাই, তুমি বলবা টাকা নাই। তার মানে কি তোমার কোনো দামই নাই। ঠিক আছে, ওকে, যাই হোক, তো এই যে ফেরাস আছে ও কি করবে, সুন্দর করে এই কপারকে ওর জায়গা থেকে সরাই দিবে।
দিয়ে ফেরাস সালফারের সাথে যুক্ত হয়ে ফেরাস সালফেট এবং কপার উৎপন্ন করবে। ওকে, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা আমি শিখলাম। যেহেতু এখানে চলে আসছি এই জায়গা থেকে আমি একটু জিনিস দেখাই। প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা শিখছি, আমাদের এরকম বিক্রিয়া আছে সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, প্রতিস্থাপন এবং দহন, আর একটা আছে প্রশমন। তাহলে সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, প্রতিস্থাপন, দহন এবং প্রশমন। ওকে, তো দেখো, ধরো ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড এই দুইটা মিলে উৎপন্ন করছে ক্যালসিয়াম কার্বনেট, আর ম্যাগনেসিয়াম আর অক্সিজেন এই দুইটা মিলে উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম অক্সাইড। একটু খেয়াল করে দেখো, এইখানে এরা দুইজন যে বিক্রিয়াটা করছে দুই জায়গাতেই বিক্রিয়ক সমূহ মিলে একত্রিত হয়ে উৎপাদ উৎপন্ন করছে একটা, ঠিক না? আচ্ছা, কিন্তু পার্থক্য কই? আচ্ছা, যখন এরা দুইজন বিক্রিয়ক, দুইটা বিক্রিয়ক একসাথে মিলে উৎপাদ তৈরি করছে, এই ধরনের বিক্রিয়াকে বলা হবে সংযোজন বিক্রিয়া। যোজন মানে যুক্ত হওয়া, সো সংযোজন বিক্রিয়া বলা হবে। কিন্তু একটু পার্থক্য আছে, তুমি যদি একটু খেয়াল করো তাহলে তুমি দেখবা যে এইখানে ক্যালসিয়াম অক্সাইড এটা কি একটা যৌগ, কার্বন ডাই অক্সাইড এটা কি একটা যৌগ। তার মানে এই প্রথম বিক্রিয়াটাতে দুইজনই কেমন যৌগ, বাট তুমি পরেরটাতে আসো এইটাও মৌল এইটাও মৌল। এইবার এইটাও সংযোজন বিক্রিয়া, এইটাও সংযোজন বিক্রিয়া, কিন্তু এইটা সংযোজন বিক্রিয়া হওয়ার পাশাপাশি এইটাকে সংশ্লেষণ বিক্রিয়াও বলা হবে। কেন? কারণ হচ্ছে যদি কোনো একটা সংযোজন বিক্রিয়া এমন হয় যে বিক্রিয়ক যেই দুইটা আছে সেই দুইটাই মৌলিক পদার্থ, তখন সেটাকে সংশ্লেষণ বিক্রিয়াও বলা হয়ে থাকে। তখন সেটাকে কি বলা হয়? সংশ্লেষণ বিক্রিয়াও বলা হয়ে থাকে। এই জন্যেই অনেক সময় কোশ্চেন আসে এরকম যে ব্যাখ্যা করো সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়াই সংশ্লেষণ বিক্রিয়া নয়। ওই যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, সেম একই প্যাটার্নে, যে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়ায় সংশ্লেষণ বিক্রিয়া নয়। ওকে, নেক্সট এই যে ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই বিক্রিয়াটি কি ধরনের? তোমাকে আমি একটু আগে ব্যাখ্যা করছি যেটা সংযোজন বা সংশ্লেষণ দুইটাই হইতে পারে, কিন্তু এইখানে দেখো কোনোটাই নাই। তাইলে কি? ওকে, আমরা সংযোজন বিক্রিয়া ব্যাখ্যা করছি, সংশ্লেষণ ব্যাখ্যা করছি, প্রতিস্থাপন ব্যাখ্যা করছি, ঠিক না? আসো, বিয়োজন বিক্রিয়াটা কেমন হবে? বিয়োজন মানে হইতেছে ভেঙে যাওয়া। কিরকম? ওই যে প্রথমে একটা বিক্রিয়া দেখাইছিলাম ক্যালসিয়াম কার্বনেট, একসাথে যুক্ত অবস্থায় আছে ক্যালসিয়াম কার্বনেট, এটা কি করবে? ভেঙে গেল, ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, এই যে একটা জিনিস ভেঙে দুই বা ততোধিক উৎপাদ উৎপন্ন করছে এটাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। তাহলে সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, প্রতিস্থাপন, চারটা গেল। এখানে কোনোটাই নাই, বিয়োজন আছে, কিন্তু দেখো অপশনে কি আছে? বিয়োজন আছে, কিন্তু এটাকে বিয়োজন বিক্রিয়ার মধ্যে পড়ছে পড়ে নাই, তার মানে এই অপশন বাদ। ঠিক আছে, ওকে। এবার আমরা দহন বিক্রিয়াটাকে সেটা জানি। তুমি যে কাউকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করালেই সেটাই হয়ে যাবে দহন বিক্রিয়া, সবচেয়ে সহজ। যে কোনো কিছুর সাথে অক্সিজেনের বিক্রিয়া করালেই সেটা হয়ে যায় দহন বিক্রিয়া। কার্বন যোগ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, দহন বিক্রিয়া। ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড, দহন বিক্রিয়া। তার মানে এইখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের যে বিক্রিয়াটা হয়েছে এটা হচ্ছে দহন বিক্রিয়া, তথা অ্যান্সার হবে অনলি 2। ওকে, তাহলে সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। এবার আসা হচ্ছে প্রশমন বিক্রিয়াটা কি জিনিস? যদি কোনো বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাহলে তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। ওকে, তোমরা একটু কমেন্টস করো তো দেখি, বুঝা বিশেষ করে, কারণ এই বিক্রিয়া থেকে কোশ্চেন আসবে মাস্ট। এভাবে আসে, কোনটি কোন বিক্রিয়া দেখাও, এটা সংযোজন কিনা, এটা সংশ্লেষণ কিনা, এরকম ভাবেই দেখাইতে বলে। ঠিক আছে, এই বিক্রিয়াগুলোর মধ্যে কোন বিক্রিয়াটা রিপিট করলে তোমাদের জন্য ভালো হয় একটু বলো, যে স্যার এই বিক্রিয়াটা আরেকবার একটু দেখান। ওকে, এটা আমি এখানে নিচের কোন বিক্রিয়াটি সঠিক? আমরা বিক্রিয়াটা পড়লাম, যে সংযোজন, সংশ্লেষণ প্রত্যেকটা বিক্রিয়া পড়লাম। এখানে যে কোশ্চেনটা আসছে এটা হচ্ছে সমীকরণের সমতাকরণের একটা ব্যাপার থেকে আসছে, যে নিচের কোন বিক্রিয়াটি সঠিক। দেখো, সালফার আর অক্সিজেন বিক্রিয়া করছো, করায় এখানে লিখছে SO2, এখানে শুধু SO2। ঠিক আছে, আচ্ছা এটা ভুল আছে, এটা বাদ।
তো এই তিনটার মধ্যে অ্যাকচুয়ালি কোনটা কারেক্ট? তোমরা একটু কমেন্টস করো দেখি কোনটা কারেক্ট। আচ্ছা ঠিক আছে, ওকে আমি একটু দেখাই। দেখো আমি তোমাকে কিন্তু প্রথমেই একটা জিনিস বলছিলাম যে তুমি যখন দুজনকে বিক্রিয়া করাবা, সেই দুজনকে বিক্রিয়া করানোর পর পাশাপাশি লিখতে হবে। তো এখানে বিক্রিয়া করছে কে কে? সালফার আর অক্সিজেন। তাইলে এটা হচ্ছে সালফার, এটা হচ্ছে অক্সিজেন, বিক্রিয়া করালাম। বিক্রিয়া করানোর পরে আমার এখানে সালফার অক্সিজেন লিখছি আমি। এরপর আমি কি বলছি যে আমাকে সালফারের যোজনী অক্সিজেনের কাছে লিখতে হবে আর অক্সিজেনের যোজনী সালফারের কাছে লিখতে হবে। এই জন্যেই ক্লাসে আমি বারবার বলছিলাম তোমাদের যোজনী মুখস্থ মাস্ট, ঠিক আছে? সালফারের যোজনী কত? 4, এখানে 4 লিখতে হবে। অক্সিজেনের যোজনী কত? 2, এখানে 2 লিখতে হবে। এখানে 2, এখানে 4। এটাকে মিনিমাইজ করা যায়, সরলীকরণ করা যায়। 2 দিয়ে আমি 2 জায়গাকেই ভাগ করব। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে 1 থাকে, 1 লেখার কোনো প্রয়োজন নাই। এখানে 4 কে ভাগ করলে 2, SO2। তার মানে অনেস্টলি এখানে অ্যান্সার হবে হচ্ছে SO2। এটা হচ্ছে কারেক্ট। সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে, দ্যাট মিন্স এটা কারেক্ট। আর কে জানি নামটা হইতেছে সায়েদা সুলতানা। তুমি যেটা বলছিলে 1 নাম্বার, তুমি তো দেখো তো তুমি 1 নাম্বার কেমনে করলা এখানে? কারণ তুমি যখন আগে আমাকে এই কাজটা করতে হবে, এখানে বসানোর পরে যোজনী দিয়ে আমাকে লিখতে হবে, দেন যোজনী সরলীকরণ করে এটা পাইতে হবে। যেটা পাবো সেইটা আগে আমাকে লিখতে হবে। সেইটা লেখার পর যদি আমি বিক্রিয়ক এবং উৎপাদ দুই পাশে পরমাণুর সংখ্যা সমান না পাই, তারপরে না আমার 2, 3, 1 এগুলো আগে পিছিয়ে লিখতে হবে। তো আমি যখন এভাবে লিখছি SO2, তখন তো অটোমেটিক সমান হয়ে গেছে, সালফার একটা সালফার একটা, অক্সিজেন দুইটা অক্সিজেন দুইটা। তখন তো আর আমার এই এক্সট্রা 2, 3 এগুলোতে অ্যাড করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি অলরেডি এটার সমতাকরণ করে ফেলছি, ঠিক না? আচ্ছা বলো 10 নাম্বার, এটা কি ধরনের বিক্রিয়া? এই টাইপের কোশ্চেনই আসবে। এটি কোন ধরনের বিক্রিয়া, এটা প্রতিস্থাপন কিনা ব্যাখ্যা করো, এই বিক্রিয়ার দহন বিক্রিয়া ব্যাখ্যা করো, এটি কিভাবে প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে ব্যাখ্যা করো। তো জিঙ্ক হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে দুর্বল জিনিস, ওই বিষয়ে কোনো সন্দেহ নাই। জিঙ্ক হাইড্রোজেনকে সরাই দিছে, দিয়ে জিঙ্ক কি হয়েছে? এই সালফারের সাথে যুক্ত হয়ে গেছে। সুতরাং দিস ইজ এ প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে এবার আসো নেক্সট। বাংলাদেশের পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার পরিবর্তন করে? কি পরিবর্তন করে? দিক পরিবর্তন করে, ঠিক আছে? মূলত এইটা হচ্ছে ওই যে পর্যায়বৃত্ত প্রবাহের মধ্যে বর্তনী যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে দিক পরিবর্তন করার। বাংলাদেশের যে পর্যায়বৃত্ত প্রবাহ সেটা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। মুখস্থ রাখবা এই জিনিসটা। যে যন্ত্রের সাহায্যে বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য সরাসরি পরিমাপ করা যায় তাকে কি বলে? এই বর্তনী অধ্যায়ের এই পরিমাপ করার জায়গা থেকে 3টা জিনিস আছে: অ্যামিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার, ঠিক আছে? 3টা জিনিসই এখান থেকে মনে রাখবা। অ্যামিটার, ওকে, অ্যামিটারের সাহায্যে এই যে তড়িৎ প্রবাহ, অ্যামিটারের সাহায্যে কি নির্ণয় করা হয়? তড়িৎ প্রবাহ। কোন একটা বর্তনীর ভেতর দিয়ে ঠিক কতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে, কোন একটা বর্তনীর ভেতর দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে সেটাকে পরিমাপ করার যে যন্ত্র তার নাম হইতেছে অ্যামিটার, তার নাম অ্যামিটার। ভোল্টমিটার, মনে রাখবা এর সম্পর্ক সবসময় বিভবের সাথে। কিসের সাথে? বিভবের সাথে। বিভব পরিমাপ করা হয় ভোল্টমিটারের সাহায্যে, তাইলে বিভব পার্থক্য পরিমাপ করা হবে কিসের সাহায্যে? বিভব পার্থক্য পরিমাপ করা হবে ভোল্টমিটারের সাহায্যে। আসো গ্যালভানোমিটার। হোয়াট ইজ গ্যালভানোমিটার? মূলত কোনো একটা যন্ত্রে সেই জায়গাটাতে আধানের অস্তিত্ব আছে কিনা, আধান বা তড়িতের অস্তিত্ব আছে কিনা সেইটা নির্ণয় করতে ব্যবহার করা হয় গ্যালভানোমিটার। ঠিক আছে, এই অ্যামিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার এটা পড়তে হবে। আচ্ছা এরপরে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আসে হচ্ছে ম্যাথ। কোনো একটা পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, আধান বা তড়িৎ প্রবাহিত হয় তাকে কি বলে? একটু আগে বলছি আমরা, ঠিক না? তড়িৎ প্রবাহ। অনেকে কি করে মানে ঝুলে ঝালে অ্যাম্পিয়ারেটিক মেরে দেয়, না, প্রবাহিত হয় যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেই পরিমাণ আধানকে বলা হয় তড়িৎ প্রবাহ। আর এই তড়িৎ প্রবাহ
পরিমাপ করা হয় যেই এককে, সেই তড়িৎ একক হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা এবার দেখো কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, আচ্ছা পার্থক্য দুইটা আছে এখানে, 1 ভোল্ট, কত 1 ভোল্ট, এবং এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হলে ওই পরিবাহীর রোধ কত। এই ম্যাথগুলোর ক্ষেত্রে তিনটা জিনিস নিয়ে খেলা হয়। কয়টা? তিনটা। একটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, যাকে লেখা হয় কি দ্বারা? আই দ্বারা। একটা হচ্ছে তোমার বিভব পার্থক্য, যাতে লেখা হয় ভি দ্বারা, এবং আরেকটা হইতেছে রোধ, যাকে লেখা হয় আর দ্বারা। এবং এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে আই ইকুয়াল টু, আচ্ছা তুমি এই সূত্রটা এভাবে মনে রাখো যে ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর। এই একটা সূত্র জাস্ট মনে রাখবা, পরীক্ষার হলে কি আছে না আছে কোনো চিন্তাই করবা না, তুমি ডিরেক্ট চলে যাবা 1 ভোল্ট, এই যে ভোল্ট আছে তার মানে এটা কিসের মান? ভি এর মান। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার আছে মানে কিসের মান? আই এর মান। রোধ বের করতে বলছে মানে কি বের করতে বলছে? আর। তার মানে আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে ভি এর মান কত? 1, আই এর মান কত? 1, তার মানে রোধ কত হবে? 1। রোধের একক কি? ওহম। সুতরাং আর ইকুয়াল টু 1 ওহম। ওকে, আচ্ছা সেম ধরো আমি এই ম্যাথটা পড়তেছি না, আমি এই ম্যাথটা পড়বোই না, জাস্ট আমি চলে গেলাম 200। ওকে, 200 কি দেওয়া আছে? বিভব পার্থক্য, তার মানে এটা কি? ভি এর মান। রোধ 4 ওহম, তার মানে কিসের মান? আর এর মান। তাহলে ভি আছে আর আছে, বের করতে বলছে কি? তড়িৎ প্রবাহ, তার মানে কি? আই এর মান। দেখো আমি কিন্তু ম্যাথ পড়িই নাই, ঠিক আছে? তাহলে ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মান কত? 200, আর এর মান কত? 4, কত হবে? 50 অ্যাম্পিয়ার। তার মানে আচ্ছা এর অ্যান্সার ভুল দেওয়া আছে, এটা 50 হবে, ঠিক আছে? 50 অ্যাম্পিয়ার। তার মানে কি? তুমি যদি এই পুরো ম্যাথটুক নাও পড়ো, ঠিক আছে, তারপরেও কিন্তু তুমি কি করতে পারবা? বের করতে পারবা এক চান্সে। চিত্রে অ্যামিটারের পাঠ কত? এখানে ভাষা না দিয়ে চিত্র আকারে দেওয়া থাকে, এটা আরো সহজ জিনিস, কোনো কিছু লেখাই নাই। দেখো বলেই দিছে অ্যামিটারের পাঠ কত, কিন্তু এইটাই খেয়াল করতে হবে। এখন যদি তুমি এটা না জানো যে অ্যামিটার দিয়ে কি পরিমাপ করা হয়, তাহলে তো তুমি বুঝবা না। আমরা জানি অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়, ঠিক না? ওকে ফাইন, তার মানে কি বের করতে হবে? আই বের করতে হবে। এখন আই বের করতে গেলে আমার কি লাগবে? ভি আর আর লাগবে। দেখো ভি 4 আর 2, তার মানে কি? 4/2 মানে কত? 2 অ্যাম্পিয়ার। ওকে, এখন এই মানে এই সূত্রগুলোর থেকে আমি তোমাকে আরেকটা সূত্র দেখাই দেই, সেটা হচ্ছে আই, আচ্ছা ভি ইকুয়াল টু আই আর, ঠিক না? আবার এইটা একটু লিখে রাখতে পারো, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, পি মানে হচ্ছে ক্ষমতা, অনেক সময় এটা দেয়, পি মানে ক্ষমতা, ঠিক আছে? পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ওকে, এবার স্বাভাবিক অবস্থায় মানুষের শরীরের রোধ কত? দেখো মানুষের শরীরের যেই রোধ, এইটার অ্যাকচুয়ালি ফিক্সড কোনো রোধ নাই, কারণ মানুষের শরীর কি সবসময় একই স্ট্যান্ডার্ডে থাকে? থাকে না। তবে মানে ধরো সুস্থ সবল এবং ভালো অবস্থায় আছে এরকম একজন মানুষের শরীরের রোধ হচ্ছে 50,000 ওহম। কত? 50,000 ওহম। কিন্তু দেখবা মানুষের শরীর যখন ভেজা থাকে বা মানুষ ভেজা অবস্থায় কারেন্টের শক খায় বেশি। কারণ কারণ যখন তোমার শরীর ভেজে থাকবে তখন ইলেকট্রিসিটি বা কারেন্ট পাস হওয়ার চান্স বেশি, এবং ওই সময়টাতে তার মানে কি? তোমার ইলেকট্রিসিটি পাস বেশি হইতেছে মানে কি? তোমার শরীরের রোধ কমে গেছে। কতটুকু কমে আসে? কমে 5,000-এ চলে আসে। যেই জায়গায় 50,000 ওহম থাকে শুষ্ক অবস্থায়, সেই জায়গায় শরীর ভেজে থাকলে এই মান চলে আসে কত? 5,000 ওহমে, ঠিক আছে? ওকে, তাইলে তোমরা একটু আমাকে কমেন্টস করে জানাও যে 19 নাম্বারের অ্যান্সার কি হবে। সবাই একটু কমেন্টস করে জানাও।
এটা তো তোমার নিজের নেট কানেকশনের কারণে এরকম হয়, এটা আমাদের এখান থেকে কোনো সমস্যা না, এটা তোমার নেট প্রবলেম। আচ্ছা বলো সবাই 19 নম্বরের অ্যান্সার কত হবে? এটা 2 মিনিট লাগার কথা, 2 মিনিট লাগে মানে কি বলবো 1 মিনিট লাগার কথা। হ্যাঁ, ফাতেমা খাতুন, আচ্ছা সোহানা বলছে হচ্ছে 15 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট কোন পরিবাহকের মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার। ওকে, আমরা একটু দেখি। হ্যাঁ, দেখো তাহলে আমরা কি বের করতে বলছে, রোধ বা আর এর মান। তাহলে আমরা কি জানি যে ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। ভি মানে কত 15 আর আই কত 3, তাহলে অ্যান্সার কত হবে? কি বের করতে বলছে? রোধ। ওকে 5, তার মানে হবে কোনটা, যে 5 ওহম। তার মানে ফাতেমা খাতুন যে বের করছিলা সে ভুল অ্যান্সার বের করছো, ঠিক আছে। মাকসুদ হাসান কারেক্ট, রাবেয়া কারেক্ট। ওকে ওকে ওকে, ঠিক আছে। এবার দেখো বৈদ্যুতিক ইস্ত্রির জন্য কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়, এইখানেও আমাকে কিন্তু মনে রাখতে হবে। দেখো আমি কিন্তু বলে দিচ্ছি বারবার যে কোন কোন জায়গা থেকে কোন কোন বিষয়গুলো তোমাকে পরীক্ষার জন্য আলাদাভাবে লিস্ট করে মনে রাখতে হবে। যেমন অ্যামিটার, এটা দ্বারা কি করা হয়, তড়িৎ প্রবাহ পরিমাপ করা যায়। ভোল্ট মিটারের সাহায্যে বিভব পার্থক্য, গ্যালভানোমিটারের সাহায্যে আধানের অস্তিত্ব। ঠিক সেম এইখানেও একটার মান আমাকে মনে রাখতে হবে। আমরা আমাদের সাধারণত ঘরে কি কি থাকে, তোমার রুমে কি কি আছে চিন্তা করো তো। তোমার রুমে একটা লাইট আছে, লাইট জ্বলতেছে, ঠিক আছে না? তোমার রুমে একটা ফ্যান আছে, ফ্যান ঘুরতেছে। আর কি থাকে রুমে? এটা একটি ইলেকট্রিক জিনিস যদি বলি, টিভি থাকে। তাহলে এই যে লাইট ফ্যান টিভি, এই লাইট ফ্যান টিভি প্রত্যেকের জন্যেই যে ফিউজ ব্যবহার করা হয় তার মান কত 5। কত 5। এটা এভাবে একদম ইজিলি তুমি মনে রাখতে পারবা যে ফ্যান আমার রুমে ইলেকট্রিক জিনিস মানে ইম্পর্টেন্ট মেজর কি কি, লাইট ফ্যান টিভি, লাইট ফ্যান টিভি। তাহলে তিনটার জন্যই কত থাকবে 5। এরপর মনে করো যে আর কি থাকে, এখন তুমি যখন স্কুলে যাও সকালবেলা, ঠিক না, তখন কি করে তোমার আম্মা, জামা কাপড়গুলো একটু আয়রন করে দেয়, তার মানে কি ইস্ত্রি। তাহলে ইস্ত্রিতে থাকে কত 15। তাহলে লাইট ফ্যান টিভির তোমার ফিউজ কত 5 আর ইস্ত্রি কত 15। এবার যদি এইগুলার 5 আর 15 হয়, তোমার বাসার যে মেন ফিউজ, তোমার বাসার মেইন ফিউজ, সেই মেইন ফিউজের মান কত হবে? মেইন ফিউজের মান হবে 60। মনে থাকবে? দেখো আমার রুমে লাইট ফ্যান টিভি, লাইট ফ্যান টিভি কত 5, ইস্ত্রি কত 15, মেইন ফিউজ কত 60। আমি আশা করি অন্তত এবার ভুলবা না, ঠিক কিনা? দিয়ে হ্যাঁ ঠিক তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন দিয়ে রাখো, ইনশাল্লাহ আজকে তো কালকে তো শুক্রবার, টিচাররা চেষ্টা করবে ইনশাল্লাহ সলভ করে দেওয়ার। হ্যাঁ, বা কোনটা কোনটা তুমি পারো নাই সেগুলো একটু মার্কিং করে দিও গ্রুপে। মূলত এটা আমাদের যারা পেইড স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে বললাম আর কি, তোমার তো পরীক্ষা চলতেছে, ঠিক না, যার যেই এক্সাম চলতেছে তুমি সেই এক্সামের দিয়ে আসার পরে এক্সামের কোশ্চেন তুলে সেটা অবশ্যই কি করবা, গ্রুপে দিয়ে দিবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাইলে তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তার হয়তো ওই পরীক্ষা আবার পরে আসে, সে তখন কি করতে পারবে, ওটা দেখে একটা আইডিয়া নিতে পারবে। এবং হয়তো এমন হইতে পারে যে ওই কোশ্চেনের কোনো একটা কোশ্চেন তুমি পারো নাই, সেটা হয়তো আমরা সলভ করে দিলাম, তাহলে প্রিপারেশনটা তার হয়ে গেল। ওকে ওকে ডান। জেনারেটরে কোন শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়? এই যে কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করা হয়, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। জিনিস খেয়াল করো, আমরা জেনারেটর ইউজ করি কি জন্য? মানে আমাদের কারেন্ট চলে গেছে, ঠিক না, কারেন্ট চলে গেছে মানে আমি কারেন্ট ইলেকট্রিক্যালি যে জিনিসগুলো চলতো সেগুলো আমি চালাইতে পারতেছি না। তার মানে আমার এই জিনিসগুলো চালানোর জন্য কারেন্ট দরকার, ইলেকট্রিসিটি দরকার, তথা বিদ্যুৎ শক্তি দরকার। কি দরকার? আমার বিদ্যুৎ শক্তি দরকার। আমি জেনারেটর ইউজ করতেছি, তার মানে জেনারেটর থেকে আমার কাছে বিদ্যুৎ শক্তি আসতেছে। কি আসতেছে? বিদ্যুৎ শক্তি আসতেছে। এখন জেনারেটর কি ইউজ করে আমাকে বিদ্যুৎ শক্তি দিচ্ছে? ও কি মানে কি বলে এরা, মানে অন্যরকম কিছু যে অটো বিদ্যুৎ শক্তি উৎপাদন করবে তা তো না, ও তো কিছু না কিছু ব্যবহার করে আমাকে বিদ্যুৎ শক্তি দিবে। এখন দেখো এখানে কি আছে, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, পারমাণবিক শক্তি, যান্ত্রিক শক্তি।
এবার চিন্তা করো দেখি জেনারেটরে কি ব্যবহার করা হয়। এটা হচ্ছে মেইন কোশ্চেন। এটা যদি বুঝতে পারো তাহলে তুমি এই টাইপের আরো অনেক কিছু আসে, ঠিক আছে, সেগুলো তুমি অ্যান্সার করতে পারবা। একটু কমেন্টস করো দেখি কার কোনো আইডিয়া আছে কিনা যে জেনারেটরে কি শক্তি কি ব্যবহার করা হয়। একজন লিখছে যান্ত্রিক শক্তি, একজন লিখছে তাপ শক্তি, তার মানে কেউই অ্যান্সারটা ধরতেই পারো নাই। এখন অ্যান্সার আমি বলি না, আমি তোমাদেরকে কোশ্চেন করছি জেনারেটরে কি ব্যবহার করা হয়। ভাই নর্মাল সেন্স, তুমি যে শক্তি পাও কি থেকে শক্তি পাও? খাবার খাও জন্য শক্তি পাও। জেনারেটরে জেনারেটর কি কিনে নিয়ে এসে জেনারেটর লাগাই দিলে জেনারেটর চলে? কিছু না কিছু তো দেওয়া লাগে জেনারেটরে। কি দেওয়া হয় জেনারেটরে? কি দেওয়া হয়? ডিজেল, অকটেন, পেট্রোল যাই দাও, ঠিক না, এই টাইপের কিছু কেরোসিন যেটাই দাও না কেন সেইটা দিতে হয়। দেওয়ার পরে জেনারেটর চলে। তার মানে জেনারেটরের যেই ডিজেল দিচ্ছ তুমি, অকটেন দিচ্ছ তুমি, ওই জিনিসটা, এগুলো হচ্ছে রাসায়নিক শক্তি। যেমন বাইক চলে, ঠিক আছে না, ডিজেল অকটেন এইগুলাতে। ও যখন এরকম মানে বোতলে থাকে বা ধরো যে পাম্পে থাকে, তখন কি সে কিছু করতেছে? কিছু করতেছে না, কিন্তু ওর ভিতরে শক্তিটা সঞ্চিত অবস্থায় আছে। যেই সব কিছুর ভিতরে এরকম শক্তি সঞ্চিত অবস্থায় থাকে সেগুলোকে বলা হয় রাসায়নিক শক্তি, ঠিক আছে। তার মানে জেনারেটরে কি করতেছে, ওই তেলের মধ্যে যে রাসায়নিক শক্তি আছে সেই শক্তিকে কাজে লাগায়ে তোমাকে আউটপুট হিসেবে বিদ্যুৎ শক্তি দিচ্ছে। সেম প্রসেসে তুমি ভাত খাইতেছো, ভাত খাইলে শক্তি পাইতেছো, কাজ করতে পারতেছো। খাবার খাইতে, খাবারের মধ্যে কি আছে? রাসায়নিক শক্তি আছে। কয়লার মধ্যে কি আছে? রাসায়নিক শক্তি আছে। যেটা আউটপুট সেইটা উল্লেখ করতে হবে। যেমন ধরো তুমি হচ্ছে কি বলে এটাকে, কারেন্ট, তড়িৎ শক্তি। কারেন্ট দিলে ফ্যানটা ঘুরতেছে, এসি চলতেছে, লাইট জ্বলতেছে। এই ফ্যান ঘোরাটা কি? যান্ত্রিক শক্তি, ঠিক না? তার মানে তড়িৎ শক্তি। এই ফ্যানের কাজ কি? ফ্যানের কাজ হচ্ছে ও ইনপুট নিল কি? তড়িৎ শক্তি। আউটপুট কি দিচ্ছে? বাতাস, পাখা ঘুরতেছে, তার মানে কি? যান্ত্রিক শক্তি। তার মানে ফ্যান তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতেছে। আবার তুমি যদি বাল্বের ক্ষেত্রে চিন্তা করো, লাইটের ক্ষেত্রে চিন্তা করো, লাইট কি করতেছে? ইনপুট কি নিচ্ছে? তড়িৎ শক্তি। আউটপুট কি দিচ্ছে? আলো। এবং কিছু কিছু বাল্ব তো হিটও হয়ে যায়। তার মানে লাইট কি করতেছে? আলোক শক্তি দিচ্ছে এবং তাপ শক্তি দিচ্ছে। আর ব্যবহার করতেছে কোন শক্তি? তড়িৎ শক্তি। এইভাবেই কোশ্চেন আসে যে বাল্বে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, জেনারেটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। চিন্তা করবা নিজের মতো করে যে এই মেশিনে ইনপুট কি দেওয়া লাগে আর আউটপুট আমি কি পাই, তাইলেই বুঝতে পারবা যে এইটা দিছিলাম এইটা হয়েছে। কাজ করে আমাদের এই যে আমরা ভাজা পোড়া যা খাই, এগুলো খাওয়ার পর আমাদের কি হয়? গ্যাস হয়, পেট ফুলে যায়। এবং সেইটার জন্য তখন আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তথা অ্যান্টাসিড খাই। ওইটা কি কাজ করে? অ্যাসিড। পেটের মধ্যে কি হয়েছে? অ্যাসিড হয়েছে। আমি যখন গ্যাসের ওষুধ খাইলাম, ক্ষার খাইলাম, তখন ও কি করে? পেটের অ্যাসিডকে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ এবং পানিতে উৎপন্ন করে, যার ফলে আমাদের আর কোনো কি হয় না? অশান্তি লাগে না। ওকে, যারা পানিতে হাইড্রক্সিল উৎপন্ন করে তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? ক্ষারক বলে। যারা পানিতে হাইড্রোক্সিল উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলে। খুব ভালো কথা। অ্যাসিড কাকে বলে? যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, হাইড্রোজেন আয়ন দান করলে তাদেরকে বলা হবে অ্যাসিড। আর যদি হাইড্রক্সিল আয়ন দান করে তাদেরকে বলা হবে ক্ষারক। এখন কথা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেন, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। আমরা অ্যাসিড এবং ক্ষারকের সংজ্ঞা জানলাম, ভালো কথা। এরপর এই ক্ষারকগুলোর মধ্যে কিছু কিছু ক্ষারক আছে। ক্ষারক মনে করো দুই প্রকার, একটা হচ্ছে পানিতে দ্রবণীয়, আর আরেকটা হইতেছে পানিতে দ্রবণীয় নয়। তাইলে একটা পানিতে দ্রবণীয় এবং একটা পানিতে দ্রবণীয় নয়। তুমি যেই ক্ষারকটা পানিতে দ্রবণীয় সেই ক্ষারকটাকে তুমি নাম দিছো হচ্ছে ক্ষার, স্পেসিফিক্যালি, ঠিক না? তার মানে এই ক্ষারক মনে করো এখানে ক্ষারক ধরো এ বি সি ডি, চারটা ক্ষারক আছে, ঠিক আছে। এই চারটা ক্ষারকের মধ্যে মনে করো এ আর বি এরা দুইজন পানিতে দ্রবণীয়, আর সি আর ডি পানিতে দ্রবণীয় নয়।
কথা হইতেছে সি আর ডি পানিতে দ্রবণীয়, খুব ভালো কথা। এ আর বি তো পানিতে দ্রবণীয়, আর আমি কি বলছি, এ আর বি যারা পানিতে দ্রবণীয় তারা কি হইতে পারে, তারা ক্ষারক হওয়ার পাশাপাশি ক্ষারও। দেখো তো এ বি কই কই আছে, ক্ষারের জায়গায় তো এ বি আছে, ক্ষারকেও এ বি আছে। তার মানে আমি বলতে পারি যে এ কমা বি এরা দুইজন কি ক্ষার এবং ক্ষারক দুইটাই। কিন্তু আমি যে সিডির ক্ষেত্রে চিন্তা করি, দেখো তো সিডির ক্ষেত্রে কি তুমি বলতে পারবা যে সিডি ক্ষার? না তো, কারণ সিডি পানি দ্রবণীয় নয়, তার মানে কি সিডি শুধুমাত্র ক্ষারক। সিডি ক্ষার না, কিন্তু ক্ষারক তো নাকি, কারণ ক্ষারকের মধ্যেই ছিল। তাহলে এইভাবে বলা যাইতে পারে যে সকল ক্ষার, এই জন্য সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। কারণ সে ক্ষারক হইলে যে পানিতে দ্রবীভূত হবে বা পানিতে দ্রবণীয় হবে তার কোনো নিশ্চয়তা নাই। এবং ওই ক্ষারকগুলোর মধ্যে যেই সমস্ত ক্ষারক পানিতে দ্রবণীয় হয় সেগুলোকে ক্ষার বলা হয়। এবং এই ক্ষারগুলো যেহেতু ক্ষারক থেকেই আসছে, সুতরাং সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। যারা হাইড্রক্সিল আয়ন দিবে বা যাদের মধ্যে হাইড্রক্সিল থাকবে তারা কি হবে, ক্ষারক হবে। এখন যারা হাইড্রক্সিল আয়ন দিবে তারাই তো ক্ষারক। এই পুরাটুকুর ভিতর দেখো তো কোন জায়গায় হাইড্রক্সিল আছে, এই যে অ্যামোনিয়াম হাইড্রক্সিল, ঠিক না? তাইলে কোনটি ক্ষারক হবে, এইটা। ওকে, নেক্সট। ওকে, সালফিউরিক অ্যাসিড যৌগটি লিটমাসকে নীল করে। আচ্ছা ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়েছে, লাল লিটমাসকে নীল করে, টকসারযুক্ত পানিতে হাইড্রোজেন আয়ন প্রদান করে। আমি তোমাদেরকে এই বহুপদীর সমাপ্তি সূচকের একটু কথা বলি। তুমি প্রথমে তিনটা অপশনে পড়বা, এগুলো নিয়ে কিন্তু আমাদের জ্ঞান বেশি বাঁধে। ধরো 1, 2 এবং 3, তিনটাই আগে পড়বা। ধরো তোমাকে বলছে নিচের কোনটি সঠিক, এরকম দেওয়া থাকে অপশন। এবার তুমি এই তিনটার মধ্যে তুমি যদি কিছু পড়াশোনা করে থাকো, অন্তত পক্ষে এতটুকু বোঝার কথা একটা হলেও তো বুঝবা যে এইটা 100% ভুল অথবা এটা 100% সঠিক। ধরো তুমি একটা জিনিস পাইছো এরকম যে ওইটা 100% ভুল, মানে ওর ঠিক হওয়ার কোনো চান্সই নাই, তখন তুমি কি করবা, এই অপশনগুলোর মধ্যে দেখবা যে কোন কোন জায়গায় ওই 100% যেটা ভুল সেটা আছে। যেগুলোর মধ্যে থাকবে সেগুলো কি করবা, কেটে দিবা। ধরো আমি দেখলাম যে 3 নাম্বারটা 100% ভুল। ওকে ফাইন, এখন আমি দেখি তো 3 নাম্বার কই কই আছে, এখানে আছে, তার মানে এ জীবনেও হবে না। এখানেও 3 নাম্বার আছে, এটাও জীবনেও হবে না। এখানেও 3 নাম্বার আছে, তার মানে এটাও জীবনেও হবে না। তার মানে এই প্রসেস অ্যাড করলে তুমি কি হবে, তোমার অপশন সংখ্যা কমে যাবে। ধরো এমন হইলো যে তিনটা না, তিনটার জায়গায় মনে করো যে তোমার এই দুইটা কাটা গেছে, তাও কি হইলো, বাকি দুইটা থাকে। তার মানে তুমি তখন চুজ করাটা তোমার জন্য ইজি হবে যে ক নাকি খ। চারটার ভিতরে একটা চুজ করার চাইতে দুইটার ভিতরে একটা চুজ করা তো সহজ নাকি, হওয়ার পসিবিলিটি তখন কত, 50-50। এইটা ঠিক আছে, একটু খেয়াল করবে এই জিনিসগুলো। আবার ধরো উল্টা ভাবে যে কোনটি সঠিক, তখন তুমি 100% শিওর থাকো যে এটা সঠিক, তখন এখানে আবার ফলো করবা যে আমি যেটাকে ঠিক কোন জায়গায় তো ওটা নাই, যে জায়গায় তো ওইটা নাই তার মানে করে কখনোই হবে না, কারণ 100% সঠিক কিন্তু এখানে নাই, তাহলে তো হওয়ার চান্স নাই। ওকে, আচ্ছা আমরা এখন দেখি এখানে কি কাহিনী। ওকে দেখো, এখন যেটা বলতেছে যে সালফিউরিক অ্যাসিড যোগ এরা কি করে, লাল লিটমাসকে নীল করে। সালফিউরিক অ্যাসিড কি লাল লিটমাসকে নীল করে? না, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তার মানে 1 নাম্বার ক্রস কোনোদিনই হওয়ার চান্স নাই। এবার আমি দেখি এখানে 1 নাম্বার আছে, তার মানে কি বাদ। এখানেও 1 নাম্বার আছে, তার মানে কি বাদ। এখানেও 1 নাম্বার, তার মানে কি বাদ। তার মানে এটা অ্যান্সার। দেখো আমি বাকি দুইটা পড়িই নাই, আমি কিন্তু বাকি দুইটা পড়িই নাই, তাও আমি অ্যান্সার পেয়ে গেছি। এইগুলা কি করবে, এগুলা পরীক্ষার হলে তোমার সময় বাঁচাবে, কোশ্চেনটা অ্যাকুরেট আমি অ্যান্সার করছি কিনা এই কনফিডেন্স লেভেল বাড়াবে, যেটা তোমাকে মানে কি বলে কনফিডেন্স গ্রো করবে, এবং তুমি পরবর্তী কোশ্চেনটা আরো ইজিলি স্মুথলি অ্যান্ড ব্রেনটা তখন আরো ওপেন হয়ে যায় যে ঠিক আছে আমি মানে ব্রেন তখন কার্যকারিতা ব্রেনের বাইরে যাই। ঠিক আছে, ওকে ফাইন। তবে অ্যাসিড টকসারযুক্ত এটা সঠিক, এবং পানিতে হাইড্রোজেন আয়ন প্রদান করে এটা আমি প্রথমেই বলছি, ঠিক না, যে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, জলীয় দ্রবণ বলতে পানিকে বোঝানো হয়, তাদেরকে কি বলা হয়, অ্যাসিড বলা হয়। কোনটি ব্যবহার করে সহজে অ্যাসিড শনাক্ত করা যায়? অ্যাসিড শনাক্ত করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে নির্দেশক। কি নির্দেশক? লাল লিটমাস, নীল লিটমাস, এগুলা। তাহলে অ্যাসিড কি করে, নীল লিটমাস পেপারকে লাল লিটমাসে পরিণত করে। ওকে, এবার
কোন ফলে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়? আমি তোমাদেরকে এখন পর্যন্ত দুইটা জিনিসের নাম বলছি, ঠিক না? প্রথমত একটা বলছিলাম হচ্ছে কোন জিনিস দ্বারা কোন জিনিস পরিমাপ করতে হয়, এই একটা ছক আছে, পড়তে হবে। এরপরে বলছিলাম তোমার বাসায় ইউজ করার ক্ষেত্রে কোন জিনিসে কত মেইন ফিউজ থাকে, লাইট, ফ্যান, টিভি, তারপরে ইস্ত্রি এবং মেইন ফিউজ, মনে আছে? ঠিক একইভাবে এখান থেকেও তোমাকে একটা ছক মুখস্থ করতে হবে। কিরকম? ফলের নাম এবং অ্যাসিড, অর্থাৎ কোন ফলে কোন অ্যাসিড থাকে, এইরকম একটা ছক তোমাকে মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা দেখো, তেঁতুল, তেঁতুল কেমন স্বাদযুক্ত? আমি আসলে মানে টক আমার কাছে সব একই রকম মনে হয়। লেবুর টকও টক মনে হয়, আচারের টকও টক মনে হয়, আমলকিও টক মনে হয়, সবই টক মনে হয়। তো মানে ওই ব্যাখ্যায় গেলাম না, বাট আমি যেটা মানে চিন্তা করে মুখস্থ করছি এরকম করে আমি, যে তেঁতুল টক স্বাদযুক্ত। কেমন? টক। তাইলে তেঁতুল যদি টক স্বাদযুক্ত হয়, ট দিয়ে কোন অ্যাসিড পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড। তাইলে তেঁতুলে কি থাকবে? টার্টারিক অ্যাসিড। তেঁতুল টক স্বাদযুক্ত, তাই তেঁতুলে কি থাকবে? টার্টারিক অ্যাসিড। এবার তোমরা জানো কি না যে ভিটামিন সি এর আরেক নাম কি? ভিটামিন সি এর আরেক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। কি নাম? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর আরেক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এবং আমলকি, কি নাম? আমলকি, আমলকিতে কি থাকে? ভিটামিন সি থাকে। তাহলে আমলকিতে কোন ফল কোন অ্যাসিড থাকবে? অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা আসো, এরপরে এখন শীতের দিন কি উঠতেছে? টমেটো, গাজর, এগুলো, ঠিক না? টমেটোতে কি থাকে? টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড। টমেটোতে অক্সালিক অ্যাসিড। সবাই সবাই লিখে ফেলো, সবাই লেখো। আঙ্গুর, কমলা, লেবু। মূলত কমলা লেবু একসাথে লিখলাম, মনে রাখবা কমলা আর লেবু দুইটাই আছে, ঠিক আছে? আঙ্গুর, কমলা, লেবুতে কি থাকবে? সাইট্রিক অ্যাসিড। এন্ড দেন আতে আপেল, আতে আনারস, ছোটবেলার পড়ার মতো, ঠিক আছে? আতে আপেল, আতে আনারস। আপেল আর আনারসে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ম্যালিক অ্যাসিড। কি থাকবে? ম্যালিক অ্যাসিড। এই ছক খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে একটা কোশ্চেন আসবেই, ঠিক আছে? তাহলে কি লিখলাম? তেঁতুল টার্টারিক অ্যাসিড, তারপরে আমলকি অ্যাসকর্বিক অ্যাসিড, টমেটোতে অক্সালিক অ্যাসিড, আঙ্গুর, কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড এবং আপেল আর আনারসে ম্যালিক অ্যাসিড। আমাকে অবশ্যই অবশ্যই এই সম্পূর্ণ ছক মুখস্থ রাখতে হবেই। ওকে ওকে, আচ্ছা দেখো, আমরা একটা জিনিস বলতেছিলাম যে অ্যাসিড এবং ক্ষার। তাহলে যে সমস্ত যৌগ হাইড্রোজেন আয়ন দান করবে তারা অ্যাসিড, যারা হাইড্রোক্সিল আয়ন দান করবে তারা ক্ষারক। যারা এই অ্যাসিড বা ক্ষারক কারো মতো ধর্মই প্রদর্শন করবে না, তাদেরকে কি বলবা তুমি? তাদেরকে বলতে হবে নিরপেক্ষ। কি বলতে হবে? নিরপেক্ষ দ্রবণ বা নিরপেক্ষ মৌল, ঠিক আছে? এবার একটু খেয়াল করি, এক্স অ্যাসিড এবং ওয়াই একটা ক্ষার, এবং এক্স এবং ওয়াই এর মধ্যে বিক্রিয়ার ফলে উৎপন্ন যৌগের প্রকৃতি কিরূপ হবে? একটু আগেই বললাম। তাহলে কেমন হবে? নিরপেক্ষ। আচ্ছা আসো, সংকট কোণের মান 30 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে? এই জিনিসটা তুমি যদি সংকট কোণের সংজ্ঞাটা জানো তাইলে তুমি ব্যাখ্যা করতে পারবে। সংকট কোণ কাকে বলে? সংকট কোণ কাকে বলে? আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি তাকে সংকট কোণ বলে। আচ্ছা হইলো, সংকট কোণ বলে। তার মানে কি? আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি তাকে সংকট কোণ বলে। তার মানে আপতন কোণ, ধরো এইটা কাহিনী, এটা হচ্ছে তোমার আপতন কোণ,
এবং প্রতিসরণ কোণ কি হবে 90 ডিগ্রি হবে, তখন সেই কোণটাকে কি বলা হবে সংকট কোণ বলা হবে। প্রতিসরণ কোণ যদি 90 ডিগ্রি না হয় তাহলে কি তাকে এই আপতন কোণকে সংকট কোণ বলার কোনো চান্স আছে? কোনো চান্সই তো নাই, কারণ সংজ্ঞায় তো বলেই দিচ্ছে যে যে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান ফিক্সড 90 ডিগ্রি হবে, তুমি তখনই তাকে সংকট কোণ বলতে পারবা। তাহলে তুমি যখন অলরেডি বলে দিছো যে সংকট কোণের মান 30 ডিগ্রি, তার মানে এই 30 ডিগ্রি সংকট কোণ মানের জন্য প্রতিসরণ কোণের মান অবশ্যই 90 ডিগ্রি হবে। কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এখানে কি হবে? প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি। আসো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে কি সৃষ্টি হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে মরীচিকা সৃষ্টি হয়। কর্নিয়া কি? কর্নিয়া শ্বেতমণ্ডলের সামনের অংশ। এগুলো মুখস্থ জিনিস। ওকে, এটা একটু দেখি। আপতিত রশ্মি অভিলম্ব বরাবর আপতিত হলে আপতন কোণের মান কত ডিগ্রি হয়? আপতিত রশ্মি যদি অভিলম্ব বরাবর আপতিত, আচ্ছা তোমরা একটু বলো দেখি, কেউ পারো কিনা? আপতিত রশ্মি অভিলম্ব বরাবর আপতিত হলে আপতন কোণের মান হবে 0 ডিগ্রি। ওকে, আপতন কোণ যদি সংকট কোণের চাইতে বড় হয় তাহলে কি ঘটবে? এইটা মূলত এই জিনিসটা তোমার হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কন্ডিশন। এটা কিসের কন্ডিশন? এটা না, প্রতিসরণ না, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। দেখো আমি কিন্তু নিজেই ভুল করতে লাগছিলাম, মানে পূর্ণ অভ্যন্তরীণ দেখে এটা করে ফেলতেছিলাম, কিন্তু আসলে কি লাস্টে প্রতিসরণ আর প্রতিফলনের খেলা আছে। সো এমসিকিউ গুলা এভাবে ফলো রাখবা। এইটা মূলত পূর্ণ অভ্যন্তরীণ যে প্রতিফলন আছে তার দুইটা শর্ত আছে। কি কি বলতো? দুইটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে আলোক রশ্মি যেটা সেইটা আপতন কোণের মান সংকট কোণের চাইতে বড় হবে। ক্লিয়ার? তাইলে আমরা কি বললাম? আপতন কোণ যদি সংকট কোণের চাইতে বড় হয় তাহলে কি ঘটবে? তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। তাই আমরা বুঝবো কিভাবে? কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দুইটা শর্ত আছে। প্রথম কন্ডিশন হচ্ছে আপতিত যে রশ্মি, এখন মনে করো আলোক রশ্মি এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হবে? এই মাধ্যমটা অবশ্যই ঘন মাধ্যম হবে এবং এই মাধ্যমটা অবশ্যই হালকা মাধ্যম হইতে হবে, ঠিক আছে? এবং দ্বিতীয়ত কথা যেটা, সেটা হচ্ছে আপতন কোণের মান সংকট কোণের চাইতে বড় হইতে হবে। কেবল তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। ওকে ওকে, কয়টা বাজে? 7:04। অক্সালিক অ্যাসিড গ, হ্যাঁ আমরা একটু আগেই পড়ছিলাম, ঠিক না, যে টমেটোতে অক্সালিক অ্যাসিড বিদ্যমান। ওকে, তারপরে কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? এইটাও খুব সুন্দর করে মুখস্থ করবা। ভিটামিন সি। কোন ভিটামিন? ভিটামিন সি। কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়? কি রোগ হয়? গলগণ্ড রোগ হয়। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এটা, ঠিক আছে? আসে কিসের অভাবে? হয় কিসের অভাবে? আয়োডিনের অভাবে। মূলত এই চ্যাপ্টার থেকে তুমি যে জিনিসগুলো পড়বা সেটা হচ্ছে তোমার কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় এবং ওই রোগের প্রতিকারটা কি, এটা একদম লিস্ট করে করে রাখবা, ঠিক আছে? যেমন ধর ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়, ভিটামিন এ এর অভাবে রাতকানা হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেটস হয়। তাইলে এই ভিটামিনের অভাবে কি হয় এবং এই রোগ হইলে সেটার প্রতিকার কি, জাস্ট পয়েন্ট আকারে লিখে লিখে রাখবা, তাইলে পরীক্ষার দিন তোমার রিভিশন দিতে সুবিধা হবে, ঠিক আছে? কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? আমি একটু আগেই বললাম, ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়, ঠিক আছে? এই দুইটার মধ্যে একটা আসবে বলেই আমার বিশ্বাস, যে কোনটির অভাবে গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে এবং কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়, এটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। আচ্ছা, তারপরে অকালে দাঁত পড়ে যায় কোন ভিটামিনের অভাবে? এইগুলো অ্যাকচুয়ালি পুরোপুরি সম্পূর্ণই মুখস্থের জিনিস। ভিটামিন সি এর অভাবে, যেটা বললাম, ঠিক আছে? মানব দেহে 1 গ্রাম আমিষ থেকে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? 1 গ্রাম আমিষ থেকে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। কিলো ক্যালোরি লেখে কেমনে? এই যে কিলো আর এই যে ক্যালোরি,
তাইলে মানবদেহে প্রতি 1 গ্রাম আমিষ থেকে তুমি 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করতে পারবা। 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করতে পারবা। আচ্ছা, ভোজ্য তেল কোন ভিটামিনের ভালো উৎস? ভোজ্য তেল বলতে কোনটা বোঝাইছে? ভোজ্য তেল বলতে আমরা যেই তেল খাই সেটা হইতে পারে সয়াবিন, হইতে পারে সরিষা, যেটা হোক না কেন, মূলত সয়াবিনকে এখানে মিন করা হয়েছে। এইটার ভালো উৎস হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই ভালো উৎস কি? ভিটামিন ই। ওকে, খাদ্য পুষ্টি চ্যাপ্টার থেকে মূলত তোমাকে বেশিরভাগ পড়তেই হবে যে কোন ভিটামিন কি অসুখ অভাবে হয় এবং তার প্রতিকার কি, সুষম খাদ্য কি, খাদ্য পিরামিড কি, এই কয়েকটা জিনিস তাইলেই যথেষ্ট, বাকি তুমি এমনি বানায় লিখতে পারবা। আসো লাস্ট চ্যাপ্টার, নিচের কোনটি প্রথম স্তরের খাদক? এখানে যখন ফাইটোপ্লাঙ্কটন আছে, আচ্ছা দেখো এই যে ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন কি জিনিস? একটা পুকুরে বা একটা জলজ বাস্তু সংস্থানে সবচাইতে ক্ষুদ্র উদ্ভিদ, তাদেরকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। মূলত এই ফাইটোপ্লাঙ্কটনকে খেয়ে যারা বেঁচে থাকে তাদেরকে বলা হয় প্রথম স্তরের খাদক। তাহলে ফাইটোপ্লাঙ্কটন কি? ফাইটোপ্লাঙ্কটন হইতেছে তোমার উৎপাদক। ফাইটোপ্লাঙ্কটন কি? উৎপাদক। দেন ফাইটোপ্লাঙ্কটনকে খেয়ে যারা বেঁচে থাকে তাদেরকে বলা হয় প্রথম স্তরের খাদক। এখন ফাইটোপ্লাঙ্কটনকে খেয়ে বেঁচে থাকে কারা? এই বাঘ কি ফাইটোপ্লাঙ্কটন খায়? না, খায় কে? শামুক। তাহলে প্রথম স্তরের খাদককে শামুক। আমরা অনেকে হুট করে যাই কি করি পরীক্ষায়, যে নিচের কোনটি প্রথম স্তরের খাদক, ফাইটোপ্লাঙ্কটন লিখে দেয়। কিন্তু ফিল করতে হবে ফাইটোপ্লাঙ্কটন কিন্তু প্রথম স্তরের খাদক না। ফাইটোপ্লাঙ্কটনকে প্রথম স্তরের খাদক খেয়ে বেঁচে থাকে। ফাইটোপ্লাঙ্কটন হইতেছে উৎপাদক। সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত? এটা তো বলার কোনো অপশনই নাই, উৎপাদক। তুমি আমি যা খাই তা সবকিছুর মেন কি? সবুজ উদ্ভিদ। ওকে, পানিতে বসবাসকারী ক্ষুদ্র প্রাণীদেরকে কি বলে? এটা আমি একটু আগে বলছি একটা জিনিস, যে তুমি পানিতে বসবাসকারী ক্ষুদ্র প্রাণী, এইটা হ্যাঁ, যদি মনে করো প্রাণীর জায়গাতে উদ্ভিদ থাকতো, ক্ষুদ্রই আছে, পানিতে বসবাসকারী ক্ষুদ্র উদ্ভিদদের থাকতো, তাহলে পানিতে বসবাসকারী ক্ষুদ্র উদ্ভিদদেরকে বলা হয় তোমার, ও আচ্ছা দেওয়াই আছে, ফাইটোপ্লাঙ্কটন। তাইলে পানিতে বসবাসকারী ক্ষুদ্র উদ্ভিদদেরকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন, আর প্রাণীদেরকে বলা হয় জুওপ্লাঙ্কটন। কি বলা হয়? জুওপ্লাঙ্কটন। দেখো জু মানে কি? জু মানে চিড়িয়াখানা। চিড়িয়াখানায় কি থাকে? প্রাণী থাকে। কি থাকে? প্রাণী থাকে। তাইলে জু মানে যে প্রাণী, আর এখানে যে প্রাণীদের বলছে, তাইলে এই প্রাণীদেরকে বলা হয় জুওপ্লাঙ্কটন। কি বলা হয়? জুওপ্লাঙ্কটন। উপরের চিত্রে সর্বোচ্চ খাদক কোনটি? চিত্রে যে কি দেখা যাইতেছে, আচ্ছা দেখা যাইতেছে মোটামুটি। ওকে, সর্বোচ্চ খাদক চিত্র দেখে বোঝাই যাইতেছে, ঠিক না? যেখানে কে কারে খাইতেছে দেখি। ফড়িং, টিকটিকি, শেষমেশ কই আসছে? ইগলে। আবার এদিকে আসো, ঘাস খাই ইঁদুর, ইঁদুর সাপ ইগল, ঘাস খাই খরগোশ, খরগোশে খাই ইগল। তাহলে সর্বোচ্চ খাদক কি হবে? ইগল। ওকে, উপরের প্রবাহ চিত্রটিকে কি বলে? এইটা কি একটা খাদ্য শৃঙ্খল নাকি একটা খাদ্য জাল? দেখো, যখন ব্যাপারটা এইরকম হবে যে ঘাসকে খায় খরগোশ, খরগোশকে খায় হরিণ, এই একটা ব্যাপার, অর্থাৎ ঘাসকে খরগোশ, খরগোশ থেকে হরিণ, এর কোনো সার্কুলার দেখানো হয় নাই, বা একটা দেখানো হয়েছে ঘাস খরগোশ, খরগোশ হরিণ, হরিণের পর বাঘ থাকতে পারে, নো প্রবলেম। এইটাকে বলা হবে খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল। আর যখন তুমি 3-4টা খাদ্য শৃঙ্খলকে একসাথে করে ফেলবা সাজায়, তখন সেটাকে বলা হবে খাদ্য জাল। তখন সেটাকে কি বলা হবে? খাদ্য জাল। এই জায়গাটাতে আমরা যদি একটু খেয়াল করি, তাইলে এই যে ঘাস, ফড়িং, টিকটিকি, ঈগল, এইটুকু একটা খাদ্য শৃঙ্খল। আবার এই যে ঘাস, ইঁদুর, সাপ, ঈগল, এইটুকু আরেকটা খাদ্য শৃঙ্খল। আবার ঘাসকে খরগোশ, খরগোশকে ঈগল, আরেকটা খাদ্য শৃঙ্খল। তার মানে এখানে কয়টা খাদ্য শৃঙ্খল আছে? দেখো 3টা। এই যে 3টা খাদ্য শৃঙ্খলকে তুমি যখন একসাথে আঁকাইছো, তখন এইটাকে বলা হবে খাদ্য জাল। কি বলা হবে? খাদ্য জাল। ওকে,
অজৈব বস্তুকে রূপান্তরিত করে। ঠিক আছে, কারা জৈব বস্তুকে অজৈব বস্তুকে রূপান্তরিত করে। এই যে আমরা, তুমি, আমি, গাছপালা, পশু পাখি যাই থাকুক না কেন, যখন মারা যায়, তারা যে মারা গেল, মারা যাওয়ার পরে এই জৈব বস্তুকে অজৈব বস্তু বলতে কি বোঝানো হয়েছে? বিভিন্ন রকম হিউমাস, নাইট্রোজেন, এই ক্যাটাগরির বস্তুতে পুষ্টিতে রূপান্তরিত, অজৈব বস্তু রূপান্তরিত করে কে? বিয়োজক। কে? বিয়োজক। ও কি করে? ও এই মৃতদেহগুলাকে মাটির সাথে পচায় দেয়। ঠিক আছে, তাইলে এই জৈব বস্তুকে অজৈব বস্তুতে রূপান্তর করে বিয়োজক। এটা ছিল 14তম অধ্যায়। একটু ফলো করলে দেখবা আমরা 8ম অধ্যায় থেকে 14দশ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় থেকে এরকম 8টা 10টা করে এমসিকিউ, 7-8টা করে এমসিকিউ সলভ করছি। আমি চেষ্টা করছি যেই এমসিকিউ গুলাতে মেন মেন পয়েন্টগুলো হাইলাইটেড করা যায় সেই এমসিকিউ গুলা হাইলাইট করতে। মাথায় বুদ্ধি থাকলে এবং নোট ডাউন করে রাখো, মানে মেন মেন পয়েন্টস গুলা, সেইগুলো যদি পরীক্ষার আগে পড়ো, আমি আশা করি তোমার পরীক্ষা ভালো হবে। পরীক্ষার আগের দিন রাতে কোন অবস্থাতেই একদম বইয়ের A to Z মুখস্থ করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ধরো তুমি 8 নম্বর অধ্যায় পড়তেছো, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া। তুমি কি পড়বা? 5 রকম বিক্রিয়া পড়বা, উদাহরণ পড়বা, সমীকরণে লেখার নিয়মাবলী পড়বা, সমতাকরণ পড়বা, বাস, হিসাব শেষ। এখন তুমি যদি ওদের মুখস্থ করতে যাও, তুমি যদি বুঝতে যদি যাও যে কি জন্য এই মিথেন, মানে হাই মিথেনল হইলো, তারপরে কার্বন ডাই অক্সাইড, এইটাকে কেন দহন বলা হইতেছে না, কার্বনের দুজনে 2-4 কেমনে হয়, তাহলে কিন্তু প্যাচ খাবে। পরীক্ষার আগের দিন তোমার জানার কোনো দরকার নাই। যা জানছো গত 6 মাস, অনেক জানছো, যথেষ্ট। তোমার পরীক্ষা কতটুকু ভালো করবা তুমি, এইটা ডিপেন্ডই করবে তোমার পরীক্ষায় ছুটির মধ্যে পড়ার উপরে। তুমি যদি সাজেশন ফলো করো, আমাদের দেওয়া, আমাদের সাজেশন দিদি, সাজেশনটা ফলো করো। আজকে যে ক্লাস হয়েছে এমসিকিউ এর, এমসিকিউ আমি যেগুলো পড়াইছি সেগুলো ফলো করো, তাইলে ইনশাল্লাহ তুমি 70 to 80% কমন পাবা। আমি গতকালকে আমার মনে হয় ম্যাথ ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম 100% তুমি কখনোই কমন পাবা না, কারণ 100% কমন তোমাকে পাইতে গেলে তোমার বিগত 6 মাসে কিছু পড়াশোনা করে আসতে হবে। যারা করে আসছে তারা ওইখানে একটু প্লাস পয়েন্ট পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তুমিও বুঝে, আমি তোমাকে মানে মিথ্যা আশ্বাস, ফলস সান্ত্বনা দিব না, এটা চাপাবাজি হয়ে যাবে। এই ধরনের কোনো কথা আমি বলি না যে না 100% তুমি করবো না, অসম্ভব ব্যাপার। কারণ তোমাকেও তো লিখতে হবে, আমি শুধু বলে দিলাম তাহলে তো হইলো না। কারণ তুমি লিখতে পারবে না, তুমি লিখতে পারবে তখনই যদি বিগত 6 মাস তুমি কিছু পড়াশোনা করে থাকো। তো যারা পড়াশোনা করছো 6 মাস, তাদের উচিত হবে ইন ডিটেলস একটু পড়ে যাওয়া। আর যারা পড়ো নাই, তাদের প্রধান কাজই হবে সাজেশন ফলো করা। একদম তুমি পরীক্ষার আগের দিন বা 2 দিন আগে তুমি কি করবা, লিখে রাখবা 8ম অধ্যায় থেকে এই পয়েন্ট, ধরো 8ম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, আমি একটু দেখাই এটা। হ্যাঁ, অন্তত আমি এভাবে পড়াশোনা করছি। ধরো কথার কথা, রাসায়নিক বিক্রিয়া খাতায় লিখবা যে রাসায়নিক বিক্রিয়া, সুন্দর করে। ধরো আমার পরশুদিন পরীক্ষা, আমি কি করব, রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টাকে লিখছি খাতায় এক জায়গাতে। ইন ডিটেলস আমি লিখবো না, আমি লিখবো কি রকম, এরকম সমীকরণ লেখার নিয়মাবলী, এরপর আরো যদি 2-একটা ইম্পর্টেন্ট টপিকস থাকে সেগুলা। মানে জাস্ট তুমি একটা চ্যাপ্টার থেকে এরকম সিরিয়ালি তোমার খাতায় একটা জায়গাতে লিখবা 10টা পয়েন্ট সিরিয়ালি, ইন ডিটেলস কিচ্ছু না, জাস্ট এরকম লিখে রাখবা। এর বাইরে এবং ডিসিশন, এবং এই লিস্টটা তুমি কেমনে তৈরি করবা, আমরা সাজেশন দিছি, এই ক্লাস করাইছি, নিশ্চয়ই বলছি কোনগুলো পড়তে হবে, সেগুলা কালেকশন করে তোমার মাথার বুদ্ধি খাটায় এরকম তুমি 10টা করে টপিক সিলেক্ট করো, দেন খাতায় লিখে রাখো। রাসায়নিক বিক্রিয়ার 10টা, আর একটা চ্যাপ্টার 10টা, ভাবে লিখে রাখো। দেন কি করবো, যখন পড়া শুরু করছো বিসমিল্লাহ বলে, ফাইন, এবার মনে করো আমার এই সমীকরণ লেখার নিয়মাবলী পড়া হয়ে গেছে, টিক দাও, সমতাকরণ শেষ, টিক দাও, টিক দাও। এইভাবে তুমি আগাইতে থাকবা এবং এর বাইরে এক্সট্রা কোনো কিছু করবা না। তুমি যাই পড়ে দেখো একবার, তোমার পরীক্ষা ভালো হবে। কিন্তু আমরা কি করি না, এভাবে সাজাইতে পারি না, সাজাই না, এন্ড মনে করি যে আমার 6 মাসের পড়া আমি এক রাতে পড়ে শেষ করে দিব। তখন যা পড়ছি তাও মাথায় থাকে না, যা পড়ে নেই তা তো নাই। ক্লিয়ার? এটা আমার পরামর্শ, মানা কি না মানাটা তোমার ডিসিশন, বাট মানলে তোমার লাভ হবে। ওকে, তো তোমাদের সাথে এই পর্যন্তই ছিল আমার এমসিকিউ এর ক্লাস। এইবার কোনো বিরতি আর থাকতেছে না, এখনই তোমাদের সাথে রাত স্যার সিকিউ এর পার্ট সলভ করে দিবেন। আশা করি হয়তো আরো 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিট তো লাগবে। তোমরা সবাই কানেক্টেড থাকবা, উনি 6টা বা 8টা সিকিউ সলভ করে দিবেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। চেষ্টা করবা জিনিসগুলো ভালো করে বুঝে নেওয়ার, কেমন? ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আমাকে দেখতে পারতেছো এবং শুনতে পারতেছো। তো আমি তোমাদের স্যার, তোমাদের আজকে সিকিউ নিব। তো ইনশাল্লাহ আমরা ক্লাসটা এখনই শুরু করব। জাস্ট আমি একটু আমার পিডিএফটা ডাউনলোড দিয়ে নিই। তো তোমাদের দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল এবং একটা কথা, আমার একটু জিহ্বাতে একটু সমস্যা হচ্ছে, মানে একটু ঘা হয়েছে আর কি। তো আমি একটু কথা আস্তে আস্তে বলবো, একটু কষ্ট করে শুনো, ঠিক আছে? মানে আমার কথা বলতে প্রচন্ড সমস্যা হচ্ছে আর কি। তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা কি সবাই আমার কথা শুনতে পারতেছো নাকি আমাকে একটু জানাও। তো সিকিউ সলভ করে দিব, একটু ইম্পর্টেন্ট যে সিকিউ গুলো আছে সেগুলো একটু সলভ করে দেই, যেন তোমাদের বুঝতে কোনো সমস্যা না থাকে ইম্পর্টেন্ট সিকিউটাতে, ঠিক আছে? তো দেখো, আমি প্রথমে এই সিকিউটা দিয়ে পড়ানো শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা বিক্রিয়া সম্পর্কে কিছু ভালো ধারণা পাবো, ঠিক আছে? তো তোমরা আশা করি আমার বোর্ডটা দেখতে পারতেছো এবং আমার কথাটাও ক্লিয়ারলি শুনতে পারতেছো, যদিও আমার জিহ্বায় প্রচন্ড ব্যথা হচ্ছে, তো কিছু মনে করো না তোমরা। তো দেখো, আমাদের প্রথমে কি বলেছে যদি তোমরা দেখো, একটু খেয়াল করো। ক্যালসিয়াম কার্বনেট তাপ দিলে আমাদের উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড, এবং জিঙ্ক এবং H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড মিলে হচ্ছে জিঙ্ক সালফার অক্সাইড এবং হাইড্রোজেন। তাহলে আমাদের বলেছে ভর সংখ্যা কাকে বলে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা মূলত বিক্রিয়ার রিলেটেড সিকিউ। তোমাদের যাদের বিক্রিয়া আছে অধ্যায়টা, সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ এই অধ্যায়। তো আমাকে একটু বলো তো, ভর সংখ্যা কাকে বলে? দেখি কে বলতে পারো, একটু আমাকে কমেন্টে জানাও, কে বলতে পারবা বলো। আমি এখানে উত্তর লিখে রেখেছি, তোমাদের একটু বুঝাবো। আচ্ছা, আমি তোমাদের বুঝিয়েই দেই, কারণ যেহেতু সময় স্বল্পতা রয়েছে, তো একটু বুঝিয়ে দেই। দেখো, আমাদের প্রথমে দিকে যদি খেয়াল করো, এখানে কি রয়েছে, কোনো পরমাণুর প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে তার পারমাণবিক ভর সংখ্যা বলা হয়, তাই না? এখন আমার কথা হলো, পরমাণুটা কি? পরমাণু বলতে বোঝায় কোনো মৌলিক পদার্থের একটি ক্ষুদ্রতম অণু, যেটা সেই পদার্থের সকল গুণাগুণ বা মানে তার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি করে, ধারণ করে, ঠিক আছে? সেটা কি করে, সকল বৈশিষ্ট্য ধারণ করে। আচ্ছা, আমি একটু বোর্ডটাও নিয়ে আসি তোমাদের জন্য, তাহলে আরো ভালো হবে। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, আজান দিচ্ছে, জাস্ট একটা মিনিট ওয়েট। ওকে, আজান শেষ হলো আমাদের এখানে। তো দেখো, যেটা আমি বলতেছিলাম আর কি, এই পাশে নিয়ে আসি। আচ্ছা, পরমাণুটা কি? পরমাণু হলো একটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অণু, তাই না? ক্ষুদ্রতম অণু একটা পরমাণু, এবং এই পরমাণুতেই আমাদের থাকে কি বাচ্চারা, এই পরমাণুতেই আমাদের থাকে হলো নিউটন সংখ্যা এবং আমাদের প্রোটন সংখ্যা। এই দুইটা যোগফলকেই আমাদের বলা হয় ভর সংখ্যা, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। মানে আমাদের যে পরমাণুটা আছে তার ভেতরে আমাদের কি থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউটন, এবং এদের ভর সংখ্যাগুলো যে আছে, মানে এদের যে একটা ভর সংখ্যা যে থাকে, তোমরা জানো, সেই ভর সংখ্যার যোগফলকে আমাদের কি বলা হয়, আমাদের মানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলা হয়ে থাকে, ভর সংখ্যা বলা হয়ে থাকে। তো এটা কি তোমরা বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও। এটা কি তোমরা বুঝেছো যে ভর সংখ্যা কাকে বলা হয়? বলো, এটা কি বুঝতে পেরেছো? সবাই একটু জানাও, একটু জানাও। ফাতেমা খাতুন, এমডি মাসকাসুদ হাসান, বুঝেছো বা? আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা আশা করি সবাই বুঝেছো। এখন দেখো, আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা যদি দেখো, বলছে তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ কি?
নো। ওকে, এমডি মাকসুদুল হাসান লিখেছো নো। ওকে, দেখো তাহলে আবার একটু বুঝাই। দেখো, কোনো পরমাণুর, কোনো কি বাবা, কোনো পরমাণুর, ঠিক আছে, পরমাণু কি একটা মৌলিক পদার্থের অণু, একটা ক্ষুদ্রতম অণু, ঠিক আছে, একটা মৌলিক পদার্থের কি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অণু। তো এই পরমাণুতে ধরো এটা একটা পরমাণু, এই পরমাণুতে থাকে ইলেকট্রন, নিউট্রন এবং প্রোটন, ঠিক আছে, ইলেকট্রন, নিউট্রন এবং কি থাকে, প্রোটন থাকে। ওকে, ইলেকট্রন, নিউট্রন এবং প্রোটন থাকে। এই দেখো এখানে বলেছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। তাহলে আমি যদি বলি এই যে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা যে থাকে, ঠিক আছে, মানে এটা ধরো একটা পরমাণু এবং এই পরমাণুতেই থাকে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং প্রোটন ও ইলেকট্রনের যোগফলকেই আমাদের বলা হয় ভর সংখ্যা। কি বলা হয়? ভর সংখ্যা। ভর সংখ্যা। ওকে, এখন কি বুঝেছো? এখন কি বুঝেছো মাসকুদ হাসান? এখন কি বুঝেছো বলো? আশা করি এখন বুঝেছো। কিছুই না, জাস্ট সেই যে আমাদের ইটা ছিল, মানে আমাদের যে পরমাণুটা থাকে সেখানে যে নিউট্রন এবং ইলেকট্রন থাকে তাদের যোগফলকে কি বলা হয়, সরি, নিউট্রন এবং প্রোটন যে থাকে তাদের যোগফলকেই বলা হয় আমাদের ভর সংখ্যা। ওকে, আশা করি এই পর্যন্ত। তাহলে দেখো, এখন আসো যে বিক্রিয়ায়, এখন দেখো আমাদের খ নাম্বার কোশ্চেনটা কি আছে। খ নাম্বার কোশ্চেনটা যদি দেখো, তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায় এটা আমি একটু আগে তোমাদের সংজ্ঞাটা দেখাই, তারপরে বুঝাচ্ছি। যে বিক্রিয়ায় কোনো বিগলিত বা দ্রবীভূত দ্রবণের মধ্যে দিয়ে, বিগলিত মানে কি গলিত, বিগলিত বলতে কি বোঝায়, বিগলিত বলতে বোঝায় গলিত, ঠিক আছে, মানে যেটা গলে যায়, ঠিক আছে, সরি, এই যে বিগলিত মানে কি গলিত বা গলে যায়, বা দ্রবীভূত দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করা হয় এবং তড়িৎ প্রবাহের ফলে দ্রবণের রাসায়নিক পরিবর্তন সাধিত হয়। দ্রবণের কি, মানে তার ভেতরে যে দ্রবণটা রয়েছে, মানে যে পদার্থটা রয়েছে তার কি হয়, রাসায়নিক পরিবর্তন হবে, মানে অন্য এক ধরনের পদার্থের তৈরি হবে। সেই বিক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। যেমন বিগলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করলে সোডিয়াম ধাতু ও ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। দেখো এখন আমি এই বিক্রিয়াটা তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে, তাহলে আরো ভালো বুঝবা। দেখো, আমি একটু বোর্ডেই চলে যাই, এখানে আরেকটা কোশ্চেন আছে। তো ধরো আমরা একটা বিকার নিলাম, এটা একটা বিকার, একটা বিকার নিলাম আমরা, আমি এই বিক্রিয়াটা বুঝাই যে তড়িৎ বিশ্লেষণটা কি, ঠিক আছে। তো একটা বিকার নিলাম, এখন এই যে বিকারটা আছে, ঠিক আছে, এই বিকারের ভেতর আমি পানি দিলাম, আমি কি দিলাম, এটা পানি দ্বারা পূর্ণ করলাম, এবং এর ভেতরে আমি খাবার লবণ দিলাম। খাবার লবণ তোমরা সবাই জানো আশা করি, সোডিয়াম ক্লোরাইড। তো এটা পানির ভিতর যা মাত্র সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড ঋণাত্মক আয়নে পরিণত হলো, তাই না, একটা ধনাত্মক আয়ন এবং একটা ঋণাত্মক আয়নে পরিণত হলো। এই পর্যন্ত তো সবাই বুঝেছো, ঠিক আছে, আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা নেই, তাই না। তো দেখো, এখন এই যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম এবং লবণ দমিত পানি আছে, মানে মিশ্রিত পানি আছে, লবণ মিশ্রিত পানি আছে, এই পানির ভেতর আমি এখন বিদ্যুৎ পাস করব। কি করবো বাচ্চারা, বিদ্যুৎ, ইলেকট্রিক পাস করব, মানে আমাদের যে ইলেকট্রিসিটি আছে সেটা পাস করব। তো সেটা পাস করার জন্য আমি একটা ব্যাটারি নিলাম এবং এই ব্যাটারির সাথে দুটা কার্বন দণ্ড লাগিয়ে দিলাম, লাগিয়ে এটা পানির ভিতর দিয়ে দিলাম, ঠিক আছে, কার্বন দণ্ড লাগিয়ে দিয়ে দিলাম। ওকে, কার্বন দণ্ড যার মাধ্যমে বিদ্যুৎটা পানির ভেতর প্রবাহিত হবে। এখন দেখো, আমাদের এটা হল, ধরলাম আমরা এটা ধনাত্মক মানে পজিটিভ, এবং এটা ধরলাম ঋণাত্মক প্রান্ত। তো এটা এখন কি হবে, এখন একটু ভালোভাবে খেয়াল করো। যখন আমি বিদ্যুৎটা পাস করব তখন এই যে সোডিয়াম আছে, তাই না, সোডিয়াম আয়ন, এটাকে কি বলা হয়, ক্যাটায়ন, তাই না, এবং ক্লোরাইডকে কি বলা হয়, অ্যানায়ন, তাই না। একটা হলো ক্যাটায়ন আয়ন, আর একটা কি আমরা জানি ধনাত্মক আয়নকে কি বলা হয়, ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়নকে বলা হয় ক্যাটায়ন। কি বলা হয়, ক্যাটায়ন। ধনাত্মক আয়নকে বলা হয় কি বাচ্চারা, ক্যাটায়ন, মনে রাখবা,
ধনাত্মক আয়নকে বলা হয় ক্যাটায়ন এবং ঋণাত্মক আয়নকে বলা হয় অ্যানায়ন। অ্যানায়ন, ঠিক আছে? ধনাত্মক মানে পজিটিভ এবং ঋণাত্মক মানে কি নেগেটিভ, মানে অ্যানায়ন। এখন দেখো, এখন এই যে ধনাত্মক আছে মানে যেটাকে বলতেছি আমরা ক্যাটায়ন, তোমরা কি জানো এই ধনাত্মক আমাদের যে এই অণুটা আছে এটাকে আমাদের কেন ধনাত্মক বলা হয়? যখন কোনো উপাদানের ইলেকট্রন সংখ্যা কম থাকে তখন তাকে বলা হয় ধনাত্মক, ঠিক আছে? মানে যখন এর ইলেকট্রন সংখ্যা কি থাকে, কম থাকে, তখন তাকে বলা হয় ধনাত্মক। এবং যখন কোনো অণুর ভেতরে ইলেকট্রন সংখ্যা বেশি থাকে তখন তাকে ঋণাত্মক ধরা হয়। এই পর্যন্ত কি বুঝেছো নাকি? ইলেকট্রন সংখ্যা বেশি থাকলে তাকে ধনাত্মক বলা হয়, ঠিক আছে? মানে এই যে আমাদের ক্যাটায়নটা কি, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা বেশি, সরি, ধনাত্মক কি থাকে, ইলেকট্রন সংখ্যা কম থাকে। এই যে এখানে কি থাকে, ইলেকট্রন সংখ্যা কম থাকে, ঠিক আছে? ইলেকট্রন কম থাকবে, ইলেকট্রন কি থাকবে, কম থাকবে, এবং এখানে ইলেকট্রন বেশি থাকবে, বেশি থাকবে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই এই যে সোডিয়ামটা আছে এখানে ইলেকট্রন কি আছে, কম আছে। তো কম যেহেতু আছে সে কোথায় যাবে, সে যাবে যেখানে বেশি আছে। যখন বিদ্যুৎটা পাস করা হচ্ছে ঋণাত্মক ভোল্টেজে কি ইলেকট্রন বেশি আছে, তো তখন এই কম থাকা এটা এর সাথে বিক্রিয়া করবে, কি করবে, এই যে ঋণাত্মক প্রান্তটা আছে এটার সাথে বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন হবে, এই যে এটাকে কি বলা হয়, আমাদের ঋণাত্মক প্রান্তটাকে বলা হয় হলো ক্যাথোড, ঠিক আছে? কি বলা হয়, ক্যাথোড, ওকে? ক্যাথোড, অ্যানোড, মানে ঋণাত্মক প্রান্তটাকে বলা হয় ক্যাথোড এবং ধনাত্মক প্রান্তটাকে বলা হয় কি, অ্যানোড, ওকে? তো আমাদের এই সোডিয়াম মানে ক্যাটায়ন যে ইলেকট্রনটা রয়েছে, এই ক্যাটায়ন অণুটা, সরি ইলেকট্রন না, অণু, এই অণুটা আমাদের এই ক্যাথোডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন হবে সোডিয়াম, সোডিয়াম, এবং এই ক্লোরাইডটা আমাদের অ্যানায়ন আয়নটা অ্যানোডের সাথে বিক্রিয়া করবে এবং উৎপন্ন করবে ক্লোরাইড টু গ্যাস। এখান থেকে আমরা বুঝলাম যে এই দুটার ভিতরে যখন আমরা মানে একটা বিক্রিয়া, একটা মিশ্রিত পানির ভেতর বা তরলের ভেতর বা দ্রবণের ভেতর আমরা যখন বিদ্যুৎ পাস করব সেটা বিক্রিয়া করে নতুন আলাদা বিশিষ্ট ধর্ম বিশিষ্ট দুইটি পদার্থ তৈরি করলো। এটাকে বলা হয় কি, তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে? যখন কোনো দ্রবণের ভেতরে ইলেকট্রন পাস করা হয় তখন সেখান থেকে নতুন নতুন কি তৈরি হয়, পদার্থ তৈরি হয়, এবং এটাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তো বলো, এটা কি তোমরা বুঝেছো নাকি, আমাকে একটু জানাও। তোমরা কি এই পর্যন্ত বুঝেছো নাকি, আমাকে একটু জানাও, একটু বলো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া যেটা তোমাদের খুবই দরকার। আশা করি তোমরা এই পর্যন্ত, ওকে, সোহানা বুঝেছে, ক্লিয়ার, ওকে, ভেরি গুড জিসান। আচ্ছা, কারো কোনো তাহলে সমস্যা নেই, ওকে। আর যারা আছো তারা একটু আমাকে জানিও, যেন কারো কোনো সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করো, ওই জিনিসটা আমি তোমাদের বুঝিয়ে দিব, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা দেখলাম। এখন দেখো আমাদের পরবর্তীতে বলেছে, আমাদের কোশ্চেনটা একটু যদি দেখি, বলেছে তড়িৎ বিশ্লেষণ কি ব্যাখ্যা করে, এটা তো বললাম। 1 নং বিক্রিয়াটি কোন প্রকারের ব্যাখ্যা করো। দেখো এখানে আমরা দেখতেছি ক্যালসিয়াম কার্বনেট তাপ দিলে আমাদের ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, হ্যাঁ? তার মানে কি, উদ্দীপকে 1 নং বিক্রিয়াটি হলো বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কি, যখন একটা পদার্থ থেকে বা যৌগ থেকে নতুন আরেকটি পদার্থ তৈরি হয় তখন তাকে বিয়োজন বিক্রিয়া বলে। যখন কোনো পদার্থ থেকে বা যৌগ থেকে কোনো নতুন পদার্থ তৈরি হয় তখন তাকে কি বলা হয়, বিয়োজন বিক্রিয়া বলে, ঠিক আছে? বিয়োজন বিক্রিয়া বলে, ঠিক আছে? তো আমরা কিন্তু এখান থেকে যদি তোমরা দেখো আমাদের কিন্তু কি ছিল, আমাদের আশা করি এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো সবাই। তাহলে দেখো আমাদের যে এই যে বিক্রিয়াটা ছিল, তাই না, ক্যালসিয়াম কার্বনেট, আমাদের দেখতে পারতেছি কি ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমাদের কি দেওয়া হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা তাপ দিচ্ছি, কি দিচ্ছি বাচ্চারা, তাপ দিচ্ছি, তখন
আমাদের তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং কার্বনেট, তাই না? এটা তো তৈরি হচ্ছে, ঠিক কিনা? আচ্ছা, আমি এখান থেকে একটু বুঝাই। আচ্ছা, আমি একটু নোটপ্যাডে বুঝাই তাহলে ভালো হবে, এখানে বারবার কেটে যাচ্ছে। আচ্ছা, একটু ভালোভাবে খেয়াল করো, দেখো আমাদের কি আছিল, ক্যালসিয়াম কার্বনেট, তাই না? এটাই তো ছিল। যদি দেখি ক্যালসিয়াম কার্বনেট, ওকে ঠিক আছে, ক্যালসিয়াম একটু ওয়েট বাবারা। CaCO3, এটাকে যখন আমাদের কি দেওয়া হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে বাচ্চারা, তাপ দেওয়া হচ্ছে, তখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যালসিয়াম কার্বনেটটা আছে, তাই না? এখানে যখন আমরা এটাকে তাপ দিচ্ছি, কি দিচ্ছি, তাপ দিচ্ছি, এটা কিন্তু স্থির আছে। কি আছে বাচ্চারা? স্থির। মানে এটা তার নিজস্ব একটা অবস্থান যে আছে সেখানে স্থির রয়েছে, কিন্তু যখনই তাপ দেওয়া হচ্ছে, তাপ দেওয়ার ফলে সে তার স্থির অবস্থান আর ধরে রাখতে পারছে না। তার স্থির অবস্থান আর ধরে রাখতে কিন্তু পারছে না, যার ফলে সে সেখান থেকে ভেঙে সহজ দুটি নতুন উপাদান তৈরি করতেছে, ঠিক আছে? একটা কি, একটা আমরা দেখতেছি আমাদের বিক্রিয়াতে আছে ক্যালসিয়াম অক্সাইড, প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে, তাই না? এই দুটাই কিন্তু উৎপন্ন করতেছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন ক্যালসিয়াম কার্বনেটকে আমাদের তাপ দেওয়া হয়, তখন সেখান থেকে আমাদের উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড, যেটা সম্পূর্ণ একটি নতুন পদার্থ, এবং এই পদার্থ তৈরি হওয়ার জন্য এটা একটা আমাদের বিয়োজন বিক্রিয়া, ঠিক আছে? তো এই পর্যন্ত কি সবাই বুঝেছো? আমাকে একটু জানাও যে কারো কোনো সমস্যা আছে কি নাকি, আমাকে একটু জানাও যে কারো কোনো সমস্যা আছে নাকি, আমাকে একটু জানাও। সবাই একটু জানাও আমাকে যে সবাই কি বুঝতে পেরেছো নাকি, একটু আমাকে জানাও। ওকে, সবাই বুঝেছো তাহলে? আচ্ছা, তাহলে এখন আমাদের কি বলতেছে, আমাদের আছে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, H2SO4। তাহলে এই দুটা বিক্রিয়া করে এখানে নতুন যে পদার্থ তৈরি হচ্ছে, এটা কি ধরনের বিক্রিয়া হচ্ছে? তো এটা কিন্তু হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। কেন প্রতিস্থাপন বিক্রিয়া? দেখো বিক্রিয়া, ওকে, এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কেন প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়, তোমরা যদি খেয়াল করো, মানে প্রতিস্থাপন বিক্রিয়া হলো যখন অধিক সক্রিয় কোনো অণু বা পদার্থ, অণুই বলি আমরা, যখন অধিক শক্তি সম্পূর্ণ কোনো অণু সক্রিয়, যখন অধিক সক্রিয় কোনো অণু কম সক্রিয় অণুকে সরিয়ে তার জায়গা দখল করে, তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে, ঠিক আছে?
সক্রিয় মানে কি? সক্রিয় মানে বোঝায় যে অণুগুলো খুব তাড়াতাড়ি বিক্রিয়াতে অংশগ্রহণ করে, তাকে বলা হয় অধিক সক্রিয় অণু। তাহলে এখানে তোমরা যদি দেখো আমাদের আছে জিঙ্ক H2SO4 এবং এই যে H2SO4 আছে, মানে এই হাইড্রোজেনটাকে সরিয়ে আমাদের জিঙ্ক তার জায়গা নিয়েছে। সক্রিয়তার একটা শ্রেণীবিন্যাস আছে, তুমি যদি গুগলে সার্চ দাও সেখানে দেখতে পাবা হাইড্রোজেনের থেকে জিঙ্ক অধিক পরিমাণে সক্রিয়। তাহলে যেহেতু হাইড্রোজেনের চাইতে জিঙ্ক অধিক পরিমাণে সক্রিয়, সেই জন্য কি করেছে, আমাদের এই জিঙ্কটা যে আছে হাইড্রোজেনের জায়গাটা দখল করেছে। কারণ কি, জিঙ্কের বৈশিষ্ট্য হলো সে অধিক সক্রিয়। বৈশিষ্ট্য কি? সে অধিক সক্রিয়। অধিক সক্রিয়। সক্রিয়, ঠিক আছে। এবং যেহেতু সে অধিক সক্রিয়, এখন তোমরা তো সবাই জানো স্বাভাবিকভাবেই যে বেশি সক্রিয়, তাই না, সে কি করে নেয়, সে তার চাইতে যে কম সক্রিয় বা তার সে যে কম ক্ষমতাপূর্ণ তার জায়গাটা কিন্তু সে দখল করে নেয়। তাই এখানে কিন্তু সেম হয়েছে যে জিঙ্ক কি করেছে, হাইড্রোজেন যেহেতু তার চাইতে কম সক্রিয় সেই জন্য তার জায়গা দখল করে সে জিঙ্ক সালফারে পরিণত হয়েছে। এই জন্য এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। তো আশা করি এটাও তোমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন চলো আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা, এখন আমাকে বলো যে এই যে এমসিকিউটা করাইলাম, এখানে কারো কি কোনো সমস্যা আছে? থাকলে আমাকে জানাতে পারো। ওকে, কারো কোনো সমস্যা নেই তাহলে, তাই না? ওকে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা পড়লাম, এখন চলো পরবর্তীতে যাই। দেখো 2 নাম্বারটা কি বলেছে, নিচের উদ্দীপক পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। রানা এক গ্লাস পরিষ্কার পানিতে কিছু পরিমাণ তুতের গ্লাস ফেলে দিল। তুতের গ্লাস এক ধরনের পদার্থ যেটা একটু নীল রঙের হয় এবং খুব কি হয়, ঘনভূত হয়, মানে নীল রঙের বেশি পরিমাণে থাকে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো গ্লাসের পানির রং ঘন নীল বর্ণ ধারণ করেছে। তাহলে দর্পণ কাকে বলে? ঠিক আছে, দেখো দর্পণ যে মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি সহজে আলাদা করা যায় না, তাকে দর্পণ বলে। আচ্ছা, দর্পণটা কি? দ্রাবক এবং দর্পণ, এই জিনিসগুলা তোমরা অনেক আগের থেকেই পড়ে আসতেছো, আমি জানি। তো এই জিনিসটা একটু ছোট্ট করে আমি একটু বুঝিয়ে দেই। দেখো দ্রাবক এবং দর্পণ। দর্প হলো কোন পদার্থ বা কোনো একটা অণু, পদার্থই বলি, কোনো পদার্থ যেটা কারো কিছুর ভেতরে মিশ্রিত হয়। কি হয়, কারো কিছুর ভিতরে মিশ্রিত হয়। ফর এক্সাম্পল চিনি পানির ভেতরে মিশ্রিত হয়, তাই না? চিনি কি হয়, পানির ভেতরে মিশ্রিত হয়, চিনি, ঠিক আছে। আর দ্রাবক কি, যার ভেতরে দ্রব মিশ্রিত হয় তাকে বলা হয় আমাদের দ্রাবক। যার ভিতরে দ্রব মিশ্রিত হয় তাকে কি বলা হয়, দ্রাবক। তাহলে এই চিনিটা কিন্তু মিশ্রিত হয় তোমার পানির ভেতর, কার ভেতরে, পানির ভেতর, H2O শর্টকাটে লিখলাম, পানির ভেতরে মিশ্রিত হয়, তাই না? তাহলে দেখো আমাদের পানির ভেতর মিশ্রিত হলো এবং এই একত্রে তুমি যদি ভালোভাবে একটু মিশিয়ে নাও তাহলে আমাদের তৈরি হবে কি, দর্পণ। ঠিক আছে, তাহলে আমাদের কি তৈরি হবে, দর্পণ। এবং চিনি এবং পানি যদি একবার মিশ্রিত হয় সেখান থেকে কিন্তু চিনি আলাদা করা খুবই কষ্টসাধ্য একবার ব্যাপার। তুমি চাইলে হাত দিয়ে চিনিটাকে কি করতে পারবে না, আলাদা করতে পারো না। আবার তোমরা আমাকে দেখতে পারতেছো। তো আমি তোমাদের এটা দেখাইলাম, তোমাদের দর্পণ বুঝাইলাম। এখন উদ্ভিদের পরিবহন বলতে কি বুঝায় এটা আমি তোমাদের একটু বুঝাবো, ঠিক আছে। দেখো
এখানে যদি আমরা দেখি উদ্ভিদের পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন এবং নিম্নমুখী পরিবহনকে বোঝায়। উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে। আসলে এই যে পরিবহনটা আছে, পরিবহন বলতে কি বোঝায় আমি যদি তোমাদের একটু বলি, পরিবহন বলতে বোঝায় উদ্ভিদ যে খাদ্য তৈরি করে সেই খাদ্য সে তার সারা শরীরে পাঠায়, এটাই হলো পরিবহন। ঠিক আছে, মানে এক স্থান থেকে উদ্ভিদের এক জায়গা থেকে অন্য জায়গায় খাদ্য পরিবহন করাকে পরিবহন, মানে খাদ্য পাঠানোকে পরিবহন বলা হয়। এবং উদ্ভিদ যে শুধু পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে তাই কিন্তু নয়, উদ্ভিদ তার শিকড় দ্বারা, মূলরম দ্বারা কিন্তু পানি এবং খনিজ লবণও শোষণ করে, এবং এই খনিজ লবণ সে কি করে, সে অভিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে শোষণ করে সেটা তার সারা শরীরে কি করে, মনে করো যে ছড়িয়ে দেয়, তাই না? তো এই যে ব্যাপারটা আছে এটাকে বলা হয় পরিবহন। তো এখানে একটু মোস্টলি ইম্পর্টেন্ট কথা আছে, এটা একটু তোমরা খেয়াল করবা সবাই, যে জাইলেম টিস্যু পানি ও খনিজ লবণ বহন করে। ঠিক আছে, জাইলেম টিস্যু পানি ও খনিজ লবণ বহন করে, মানে উদ্ভিদের যে জাইলেম টিস্যুটা আছে সেটা শুধু পানি ও খনিজ লবণ কি করে, বহন করে। এবং ফ্লোয়েম টিস্যু খাদ্য বা সুক্রোজ পরিবহন করে। তো এই জিনিসটা একটু তোমরা মাথায় রাখবা সবাই। ঠিক আছে, একটা হলো জাইলেম টিস্যু যেটা পানি এবং খনিজ লবণ শোষণ করে, এবং ফ্লোয়েম টিস্যু যেটা খাদ্য ও সুক্রোজ পরিবহন করে। তো এই পর্যন্ত কি সবাই বুঝেছো? আমাকে একটু ক গেল, খ গেল। গ নাম্বারটা দেখো বলেছে কি, গ্লাসের পানির রং পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, গ্লাসের পানির রং কেন পরিবর্তন হলো? গ্লাসের পানির পরিবর্তনের কারণ হলো ব্যাপন প্রক্রিয়া। কি প্রক্রিয়া বাচ্চারা? ব্যাপন প্রক্রিয়া। ঠিক আছে, ব্যাপন প্রক্রিয়াটা কি দেখো, ব্যাপন প্রক্রিয়াটা হলো অধিক ঘনত্ব স্থান থেকে যখন কোনো পদার্থ নিম্ন বা কম ঘনত্বের জায়গায় ছড়িয়ে পড়ে তখন তাকে ব্যাপন বলে, এবং এটা সদ্যস্ফূর্ত ভাবে হয়ে থাকে। সদ্যস্ফূর্ত মানে কি, এটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। ঠিক আছে, তো ব্যাপনটা তোমাদের যদি একটু ভালোভাবে বুঝাই, তোমরা যদি খেয়াল করো, ধরো তোমাদের একটা রুমে, ঠিক আছে, ধরো এটা একটা ঘর, এই ঘরের এক প্রান্তে তুমি একটা সুন্দর আতর রেখেছো। ঠিক আছে, আতরটা খুবই মিষ্টি গ্রান্ড। তো যেহেতু এটা অনেক সুগন্ধযুক্ত, তো এটা কি করছে, এখান থেকে সুগন্ধগুলো, এখান থেকে, এটা তো অনেক অনেক ভালো গন্ধ, তাই না? সুগন্ধ মানে কি, এখানে প্রচুর পরিমাণে এই পদার্থগুলো আছে। তো এটা কি করবে, যখন এটা ছড়িয়ে যেতে থাকবে তখন সেটা চারিপাশে, মানে কম ঘনত্বের দিকে কি করতে থাকবে, ছড়িয়ে যেতে থাকবে, এবং এটাকে কি বলা হয়, ব্যাপন বলা হয়। ব্যাপন সদ্যস্ফূর্ত ভাবে হয়ে থাকে, মানে এটা আপনা আপনি হয়ে থাকে। অধিক ঘনত্বের জায়গা থেকে যখন বেশি ঘনত্বের দিকে যায় তখন তাকে কি বলা হয়, তখন তাকে ব্যাপন বলা হয়ে থাকে। ঠিক আছে, আরো সহজভাবে বললে, ধরো আমি দুইটা গ্লাস দিলাম, এখানে গ্লাসটা পানি দ্বারা পূর্ণ করা আছে। ঠিক আছে, পানি দ্বারা কি করা আছে, পূর্ণ করা আছে, এবং আমি পাশে আরেকটা গ্লাস দিলাম যেটা পানি একদমই নেই, কম আছে, এবং এই দুটাকে আমি মাঝখানে, আচ্ছা এই জিনিসটা একটু ভালোভাবে বুঝাই, গ্লাস। ঠিক আছে, পানি দ্বারা কি বাচ্চারা একদম পরিপূর্ণ গ্লাস। ক্লাস তোমাদের 8:30টায় শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর আধা ঘন্টা ক্লাস হবে, বেশিক্ষণ হবে না। তো দেখো একদম গ্লাস কি তোমাদের পরিপূর্ণ পানি দ্বারা একদম ভরপুর গ্লাস। তো এই গ্লাসটার সাথে যখন আমি আরেকটা গ্লাসের কানেকশন করব, তখন একটা পাইপ দিয়ে দিলাম, তাহলে কি হবে, এই পানি কিন্তু বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের দিকে পড়তে থাকবে, এবং কতক্ষণ পড়তে থাকবে, যতক্ষণ না দুটার ঘনত্ব সমান হয়ে যাবে, লেভেলটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এবং এটাকেই বলা হয় কি, এটাকেই বলা হয়ে থাকে ব্যাপন। এটাকে কি বলা হয়ে থাকে, ব্যাপন বলা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা ব্যাপন বুঝতে পারলাম। তাহলে দেখো, এখন যদি আমি যাই, আমাদের তাহলে এই যে কোশ্চেনটা আছে এখানে কি বলেছে, রানা এই গ্লাস পরিষ্কার পানিতে কিছু পরিমাণ তুতের ক্লাস ফেলে দিল। তো তুতের ক্লাসে অবশ্যই সেখানে নীল
ঘনীভূত হয়েছিল, পানির ভিতর যাওয়ার মাত্র তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে সেটা ছড়িয়ে পড়লো, এবং এটাকেই বলা হয়েছে ব্যাপন। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপনটা বুঝতে পেরেছো। এখন দেখো, গ্লাসের পানিতে সংঘটিত প্রক্রিয়াটির গুরুত্ব সম্পর্কে তোমার যুক্তি মতামত দাও। এখন এই যে ব্যাপন আছে, তাই না, ব্যাপনের গুরুত্ব কিন্তু অপরিসীম। দেখো কি কি গুরুত্ব। গ্লাসের পানিতে সংঘটিত প্রক্রিয়াটি হলো ব্যাপন। এ প্রক্রিয়ার গুরুত্ব সম্পর্কে আমার মতামত যে প্রদান করা হলো। জীবের সব রকম শরীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। যেমন উদ্ভিদের সালোক সংশ্লেষণের সময় বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আচ্ছা দেখো, এখানে কিভাবে ব্যাপন হয় এটা যদি আমি বলি, উদ্ভিদ যখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তখন যখন সেটা ত্যাগ করে, ঠিক আছে, এটা কিন্তু তার ভেতরে স্বয়ংক্রিয়ভাবে বা সদ্যস্ফূর্তভাবে হয়ে থাকে। তুমি যখন আরেকটু বড় ক্লাসে উঠবা তখন আরেকটু ভালোভাবে জানতে পারবা। আপাতত জাস্ট এইটুকু জানো যেটা কিন্তু ব্যাপন প্রক্রিয়া হয়ে থাকে। কেন ব্যাপন প্রক্রিয়া হয়ে থাকে? কারণ বাহিরে অক্সিজেনের পরিমাণ ঘনত্ব কম থাকে এবং গাছের ভেতরে অক্সিজেন তৈরি হয় বেশি। সেই জন্য সেটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বাহিরে কি করে, পত্ররন্ধ্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, আচ্ছা, এই এই অত্যাবশ্যকীয় কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয়। জীবকোষ শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষ অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্প আকারে প্রস্রবণের মাধ্যমে দেহ থেকে, আচ্ছা এই জিনিসটা আমি একটু বলি। দেখো এখানে কি বলেছে যে জীবকোষ শ্বসনের সময়, শ্বসন মানে কি, শ্বসন বলতে বোঝায় উদ্ভিদ যে জৈব প্রক্রিয়ায় খাদ্য থেকে শক্তি উৎপন্ন করে সেটাকে বলা হয় শ্বসন। ঠিক আছে, উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য থেকে শক্তি উৎপাদন করে সেটাকে কি বলা হয়ে থাকে, শ্বসন বলা হয়ে থাকে। আচ্ছা, তো সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। গ্লুকোজ কি জারণের জন্য, মানে গ্লুকোজটা কি করার জন্য, গ্লুকোজ জারণের জন্য, মানে গ্লুকোজকে ভাঙানোর জন্য আমাদের অক্সিজেন ব্যবহৃত হয়ে থাকে। ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে। ব্যাপন ক্রিয়ার মাধ্যমে কি করে, আমাদের যে কোষগুলো আছে সেখানে অক্সিজেন প্রবেশ করে। কারণ কি, কারণ হলো কোষের ভেতরে কার্বন ডাই অক্সিজেনের পরিমাণ কি থাকে, কম থাকে, এবং কোষের বাহিরে উদ্ভিদের অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। তার জন্য বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের ভেতরে কি করে, প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, এবং কি হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড সেখান থেকে বের হয়ে আসে। ঠিক আছে, তাহলে উদ্ভিদের দেহ শোষিত পানি বাষ্প আকারে প্রস্রবণের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান, রক্ত থেকে খাদ্য, অক্সিজেন প্রভৃতি লাসিকায় বহন ও লাসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন দ্বারা সম্পূর্ণ হয়। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন বলো, এখানে কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাও। তাহলে চলো আমরা এখন পরবর্তীতে যাই। 3 নাম্বারটা যদি দেখো, আমাদের বলেছে সুষম খাদ্য কি। ঠিক আছে, আচ্ছা সুষম খাদ্য কি, যে খাদ্যের 6টি উপাদান থাকে। কয়টি উপাদান থাকে, 6টি উপাদান থাকে, তাকে বলা হয় সুষম খাদ্য। তাকে কি বলা হয়ে থাকে, সুষম খাদ্য। ঠিক আছে, আচ্ছা সোহানা তুমি কি বুঝতে পেরেছো, আমাকে একটু বলো। সোহানা, এমডি মাসুদ রানা ক্লিয়ার, ওকে। এমডি হাসান, ওকে ওকে ঠিক আছে। তাহলে দেখো আমরা একটু বলি যে এই যে খাদ্য, মানে সুষম খাদ্য কি। সুষম খাদ্য বলতে বোঝায় যেখানে খাদ্য সকল উপাদান নিয়ন্ত্রিতভাবে বা পরিমাণ পর্যন্ত থাকে সেটাকে বলা হয় সুষম খাদ্য। সেটাকে কি বলা হয়, সুষম খাদ্য। ঠিক আছে, তোমরা একটু কমেন্টে জানাও তো সুষম খাদ্য কি কি, আমি একটু দেখি কার সাথে আমার লেখাটা মিলে। ঠিক আছে, ভিটামিন, ওকে। তো এই যে উপাদানগুলো আছে, যাদের যে সকল খাদ্যে মনে করো এই 6টি উপাদানই থাকবে, তাকে বলা হয় কি, সুষম খাদ্য। তাকে কি বলা হয়, সুষম খাদ্য। শর্করা, প্রোটিন, চর্বি, খনিজ লবণ, পানি এবং ভিটামিন। ঠিক আছে, যে খাদ্য উপাদানে এই 6টি থাকবে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হবে সুষম খাদ্য। ওকে, তো আশা করি এই পর্যন্ত তোমরা সুষম খাদ্য কি বুঝতে পেরেছো। তো তোমাদের উচিত হবে তোমাদের খাবার তালিকায় এই 6টি খাদ্য পরিমাণ পর্যন্ত রাখা। আচ্ছা,
এখন আসো আমি পরবর্তীতে যাই। পরবর্তীতে বলেছে কি, বিশুদ্ধ খাবার পানির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। বিশুদ্ধ মানে কি? বিশুদ্ধ বোঝায় যে যে পানিতে কোনো রোগ জীবাণু নেই বা রোগ মুক্ত বা দূষণ মুক্ত পানি, এবং এই পানিগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ কি? কারণ এই পানি আমাদের শরীরের যাবতীয় সকল কাজ করে থাকে। ঠিক আছে, মানে কোষ যে আছে, কোষ কিন্তু জীবিত থাকেই এই পানির জন্য। তাহলে এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো এখানে একটা ম্যাথ আছে, সন্ন্যাস শরীরের জন্য দৈনিক কতটুকু কার্বোহাইড্রেট প্রয়োজন। এইটা ম্যাথটা আমি একটু তোমাদের করাবো। ঠিক আছে, দেখো নাফিজা মাছ মাংস ফলমূল খেতে পছন্দ করে, অপরপক্ষে সন্না ভাত আলু রুটি খেতে পছন্দ করে। সন্ন্যার শরীরের ওজন 48 কেজি এবং তার বয়স 19 বছর। তাহলে সন্ন্যার শরীরের জন্য দৈনিক কতটুকু কার্বোহাইড্রেট প্রয়োজন? তাহলে তোমাদের আগে বলো, এই পর্যন্ত কারো কোনো সমস্যা কি আছে? আচ্ছা, কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি একটু তোমাদের ক্যালকুলেটরটা নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে চলো আমি অঙ্কটা করে ফেলি। আচ্ছা, তো আমি অঙ্কে চলে যাই। তো স্বর্ণার বয়স কত? 19 বছর। তাহলে সাধারণত 19 বছর মানে 16 থেকে 19 বছর আমাদের যে কোশ্চেনে দেখো কি বলেছে। হ্যাঁ রে, অন হয়ে গেছে, বুঝেছো? আচ্ছা, যাই হোক, একটু ডিলিট করি এবং নতুন করে পূরণ করি। ঠিক আছে, দেখো এই যে স্বর্ণা, তাহলে স্বর্ণার বলেছে দৈনিক কতটুকু কার্বোহাইড্রেট প্রয়োজন। অঙ্কটা একটু খেয়াল করো, কি বলেছে? স্বর্ণার কতটুকু কার্বোহাইড্রেট প্রয়োজন। তাহলে আমাদের এটুকু একটু ধারণা রাখো যে 16 থেকে 19 বছরের যারা, তাদের দৈনিক 2100 কার্বোহাইড্রেট প্রয়োজন হয়। কত? 2100। ঠিক আছে, কত কার্বোহাইড্রেট? 2100 কার্বোহাইড্রেট প্রয়োজন হয়। ওকে, তাহলে আমাদের বলেছে স্বর্ণার শরীরের জন্য দৈনিক কতটুকু কার্বোহাইড্রেট প্রয়োজন হয়। তার বয়স হলো 19 বছর। কত বছর? 19 বছর। ঠিক আছে, এখন 4 কিলো ক্যালোরি থেকে আমরা 1 কার্বোহাইড্রেট পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা এখানে একটু 2100 কিলো ক্যালোরি হবে, মানে 16 থেকে 19 বছর যারা বয়স হয় তাদের 2100 কিলো ক্যালোরি প্রয়োজন হয় পার ডে। ঠিক আছে, কিলো ক্যালোরি। সরি, একটু বলতে মিস্টেক হয়ে গেছিল। যাই হোক, মানে 16 থেকে 19 বছরের পার ডে 2100 কিলো ক্যালোরি প্রয়োজন। তাহলে আমাদের কোশ্চেনে চেয়েছে কি? কোশ্চেনে চেয়েছে আমাদের কার্বোহাইড্রেট প্রয়োজন হয়, তার মানে তার কতটুকু কার্বোহাইড্রেট প্রয়োজন হয় সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে দেখো কিলো ক্যালোরি, সরি 1 কার্বোহাইড্রেট। ঠিক আছে, 1 কার্বোহাইড্রেট। আমাদের তো কার্বোহাইড্রেটই চেয়েছে, তাই না? আমাদের কার্বোহাইড্রেটই চেয়েছে, 1 কার্বোহাইড্রেট। ওকে, তাহলে দেখো আমাদের এটা আমরা জানি যে 4 কিলো ক্যালোরি উৎপাদন করতে প্রয়োজন হয় 1 কার্বোহাইড্রেট। ঠিক আছে, মানে 1 অণু কার্বোহাইড্রেট লাগে 4 কিলো ক্যালোরি উৎপাদন করতে। তাহলে দেখো আমাদের 1 কিলো ক্যালোরি 1 কিলো ক্যালোরি উৎপাদন করতে কত লাগবে? 1 কিলো ক্যালোরি উৎপাদন করতে লাগবে অবশ্যই কম। তার মানে আমাদের 1/4 লাগবে, স্বাভাবিক তাই না? যদি 4 কিলো ক্যালোরি উৎপাদন করতেই প্রয়োজন হয় 1 কার্বোহাইড্রেট, তাহলে 1 কিলো ক্যালোরি উঠতে কত লাগবে? অবশ্যই 1/4 সরি 1/4 তাই না? তাহলে সেটা আমরা করলাম। তাহলে আমাদের যেহেতু আমাদের স্বর্ণার বয়স ছিল 16 থেকে 19, তো সাধারণত 16 থেকে যারা 19 বছরের বয়সের হয় তাদের লাগে 2100 কিলো ক্যালোরি পার ডে। তাহলে 2100 কিলো ক্যালোরি পার ডে যদি লাগে, তাহলে 2100 কিলো ক্যালোরি উৎপন্ন করতে তার কত কার্বোহাইড্রেট লাগবে? 2100 কিলো ক্যালোরি উৎপাদন করতে প্রয়োজন হবে তার 1 গুণন, অবশ্যই বেশি লাগবে, সেই জন্য বেশি হলে কি হয়? আমরা অৌকিক নিয়মে যারা অঙ্ক করেছো তারা জানো যে বেশি হলে গুণ হয় আর কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। তো দেখো এই জিনিসটা আমি আবার একটু বুঝাই তোমাদের।
যেখানে কি বলেছে, সাধারণত 16 থেকে যারা 19 বছর বয়সের হয় তাদের 2100 কিলো ক্যালোরি প্রয়োজন হয়। ঠিক আছে, এখন আমাদের বলেছে তার কত কার্বোহাইড্রেট লাগবে। আমরা জানি 4 কিলো ক্যালোরি উৎপাদন করতে 1 অণু কার্বোহাইড্রেট প্রয়োজন হয়। ওকে, তাহলে আমরা যেহেতু এটা জানি, আমরা বইয়ে ওটা পড়েছি, তাহলে 1 কিলো ক্যালোরি উৎপাদন করতে কত হবে? 1 ভাগে 1 কে যদি 4টা ভাগ করি তার একটা অংশ হবে 1 কিলো ক্যালোরি উৎপাদন করতে, তাই না? তাহলে আমরা সেটাই করলাম। এখন কম হলে কি হয়? ঐকিক নিয়মে ভাগ হয়, এটা আমরা জানি। তাহলে 2100 কিলো ক্যালোরি উৎপাদন করতে কত হবে? অবশ্যই কি হবে? বেশি হবে, সেজন্য গুণ দিয়েছি। তাহলে আমরা এখন এটাকে গুণন দিয়ে দেই, মানে 2100 যদি 1 দ্বারা গুণন দেই তাহলে তো যা হয় তাই, 2100 কে আমরা জাস্ট 4 দ্বারা ভাগ দিয়ে দেব। তাহলে হবে 525। অর্থাৎ আমাদের উত্তর হবে কত? 525 কার্বোহাইড্রেট। তার মানে স্বর্ণার প্রতিদিন 525 কার্বোহাইড্রেট প্রয়োজন হয়। তাহলে কি এই পর্যন্ত সবাই বুঝেছো? আমাকে একটু বলো। সবাই কি এই পর্যন্ত বুঝেছো? আমাকে একটু জানাও। সবাই কি এই পর্যন্ত বুঝেছো? আমাকে একটু জানাও। কারো কি এই অঙ্ক? ওকে, ঠিক আছে। আসমা আব্দুল্লাহ, ওকে, ভেরি গুড। ওকে, তাহলে দেখো আমরা এই অঙ্ক করলাম। পরবর্তীতে যদি যাই, কি কারণে নাফিজার খাবার স্বর্ণার খাবারের চেয়ে গুরুত্বপূর্ণ? দেখো এটা আমি একটু সিম্পল ভাবে এখানেই বুঝিয়ে দেই। এখানে আমরা যদি দেখি তাহলে দেখো নাফিজা যে আছে, তাই না? এই যে নাফিজা, নাফিজা শুধু খাচ্ছে মাছ, মাংস, দুধ, মানে সে শুধু আমিষ জাতীয় খাদ্য খাচ্ছে, তাই না? মানে সে শুধু আমিষ জাতীয় খাদ্য খাচ্ছে, আর কোনো খাদ্য খাচ্ছে না। এখন তোমাদের একটা কথা বলি, তুমি যে খাদ্যই খাও না কেন, সে খাদ্যটা যদি শুধু একটাই খাবার খাও তাহলে সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমার ভাইয়া, বড় ভাইয়া একটা কথা বলে, সব খাবারই উপকার যদি তুমি সেটা লিমিটেড খাও। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মনে রাখবা, যে কোনো খাবার সেটা যদি আমরা পরিমাপটা ঠিক রাখি তাহলে সেই খাবার আমাদের জন্য কি করে? আমাদের শরীর বা স্বাস্থ্যের জন্য সেটা উপকার করে। তাহলে আমরা যদি এখানে দেখতে পারি যে স্বর্ণা শুধু আমিষ জাতীয় খাদ্য খাচ্ছে, অপরদিকে স্বর্ণা দেখো ভাত খাচ্ছে। ভাত কি? কার্বোহাইড্রেট, তাই না? শর্করা। আলু কার্বোহাইড্রেট, রুটি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট খাচ্ছে, এবং আলু, রুটি এবং কার্বোহাইড্রেট খেতে পছন্দ করছে। এখন তোমরা যদি একটু চিন্তা করো তাহলে কিন্তু আমিষ কি করে? শরীরে চর্বি বৃদ্ধি করে, যেটা আমাদের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। তো এবং স্বর্ণা যদি দেখো, স্বর্ণাও খাচ্ছে কি? শুধু কার্বোহাইড্রেট খাচ্ছে, যেটা তাকে শক্তি দিচ্ছে, কিন্তু সে কিন্তু আবার আমিষের চাহিদাটা পূরণ করতে পারছে না। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে দুজনের খাবারও কি কারণে নাফিজার খাবার স্বর্ণার খাবারের চেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি, তাহলে এখান থেকে বলতে পারি আমাদের নাফিজার খাবারটা অধিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ কি? সে আমিষ জাতীয় খাবার খাচ্ছে, এবং শুধু শর্করা জাতীয় খাদ্য খেলে আমাদের যেমন শক্তি উৎপাদিত হয়, তেমন আমিষ জাতীয় খাদ্য খেলে সেটা আমাদের কি করে? পেশিগুলো কি করে? গঠিত করে। অতএব সেই জন্য আমাদের নাফিজার খাবারটা কি অধিক পরিমাণে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে। তো আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার যে কি কারণে নাফিজার স্বর্ণের খাবারের চেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? তো এটা আমি যেটা বুঝাইলাম আর কি, যে তোমাদের আমিষ শর্করা দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, আসলে এই কোশ্চেনটাতে আমার মনে হয় একটু ভুল দিয়েছে। তো এই কোশ্চেনটা আসলে দুইটা খাবারই কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু দুইটা খাবারই কিন্তু পারফেক্ট না, মানে এই কোশ্চেনটা হয়তো তুলতে একটু ভুল করেছে। যাই হোক, এই জিনিসটা আমরা স্কিপ করি আপাতত। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, খাদ্যজাল কাকে বলে, তাই না? খাদ্যজাল, খাদ্যজাল বলতে কি বোঝায় এটা আমরা জানি, যে আমাদের যে কি আছে, খাদ্য একটি প্রাণী আর একটি প্রাণীর উপর নির্ভরশীলতা, এই যে একটা আমাদের খাদ্য ব্যাপারে যে একে অপরের উপর নির্ভরশীলতা, এটাকে বলা হয় কি? খাদ্য জাল, তাই না? তাহলে দেখো বিয়োজক কি? বিয়োজক কি এটাও তোমরা জানো, যেটা সাধারণত মৃতদেহকে পচিয়ে দেয়, এবং সেখান থেকে সাধারণ পচিয়ে করে, সেটাকে বলা হয়, মানে কোনো ধরনের মরদেহ যেটা আছে সেটাকে কি করে? মানে মাটির সাথে মিশে যেতে সাহায্য করে, সেটাকে বলা হয় বিয়োজক। সেটাকে কি বলা হয়ে থাকে? সেটাকে বলা হয় বিয়োজক। যাই হোক, এই জিনিসগুলো তোমাদের অন্তঃস্যার কিছুক্ষণ আগেই পড়িয়েছে, তো এই জিনিসটা আমি রিপিট করছি না। তো এখন বলো, তোমাদের যাবতীয় যদি আর কোনো সমস্যা থাকে সেটা বলতে পারো, বাট আমি তোমাদের একটা টিপস দিতে চাই, যে তোমরা অন্তঃস্যারও দিল, আমিও একটু বলে দেই, যে পরীক্ষার আগের রাত্রে অবশ্যই 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 যেগুলো পারো সেগুলো বেশি বেশি করে পড়বা। ঠিক আছে, যেগুলো পারো না সেগুলো মোটেও পড়তে যাবা না।
সবসময় মনে রাখবা পরীক্ষার আগের রাত্রে মুখস্থ জিনিস পড়লে সেটা মাথায় থাকবে না। তো এই জন্য এই জিনিসগুলা তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবা, তোমাদের ভুল যেন না হয় পরীক্ষার সময়, ঠিক আছে? তো সবাই ভালোভাবে পরীক্ষা দাও এবং যে কোনো সমস্যা হলে আমাদের মেসেজ দিবা গ্রুপে, আমরা ইনশাল্লাহ তোমাদের সেই সমস্যার সমাধান করে দিব, ঠিক আছে? তো আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। ইনশাল্লাহ তোমাদের আগামীকাল মানে তোমাদের যে পরীক্ষাগুলো যেন ভালো হয় সেজন্য আমরা দোয়া করি, এবং তোমাদের যে কোনো সমস্যা হলে সেই রিলেটেড আমাদের কোশ্চেন করবা, গ্রুপে মেসেজ দিবা, আমরা তোমাদের সেটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো তোমাদের আগামীকাল থেকে মানে শনিবার থেকে আমরা একদমই তোমাদের জন্য ফ্রি আছি। তোমরা যে কোনো সমস্যা থাকলে পরীক্ষার সময় আমাদেরকে সরাসরি মেসেজ দিবা, ইনশাল্লাহ আমরা কি করব সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের ক্লাস, ইনশাল্লাহ সামনে আবারও দেখা হবে কোনো একটা অন্য ক্লাসে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এডু পরিবারের সাথে থেকো। আল্লাহ হাফেজ।